আজ প্রথম দিন বলে সবার সাথে পরিচয় আর কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। কাল থেকে পুরোদমে কাজ শুরু হবে। সবাই এক এক করে এইচডি থেকে বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছে। হিয়া ইচ্ছে করে সবার শেষে দাঁড়িয়েছে, তার কিছু কথা বলার আছে। এইচডি হিয়ার গতিবিধি দেখে মুখ টিপে হাসছে। সবার শেষে যখন হিয়া এইচডির কাছে আসে তখন রুমে ওরা দুজন ছাড়া কেউ ছিল না। হিয়া এইচডির দিকে তাকিয়ে বলে, কালকের ব্যবহারের জন্য সরি। আসলে আমি ভুল করে ফেলেছিলাম। আপনি আমাকে অন্য মেয়েদের মতো খারাপ ভাববেন না। এইচডি কিছুটা গম্ভীর মুখ করে বলল, সরি, আমি তো আপনাকে মনে করতে পারছি না। আর কোন কাজের জন্য সরি বলছেন? আমাদের মধ্যে কি কিছু হয়েছিল? কথাটা শুনে হিয়া মনে হয় আকাশ থেকে পড়ল। এই লোকটাকে কালকে খেয়াল করেনি, চেহারাও মনে রাখেনি, ধাক্কা দিয়ে ব্যথা দিলেও তাও জানে না। এখন সে কী বলবে? আমি সে যে কিনা আপনাকে দেখে হুঁশ হারিয়ে জড়িয়ে ধরেছিলাম, আজীবন ধরে থাকতে চাই। দেবেন কি আমাকে সুযোগ? ভাবাবাদ দিয়ে হিয়া বলল, যেহেতু মনে নেই তাহলে মনে করার দরকার নেই। যা হয় ভালোর জন্যই হয়। ভালো থাকবেন, আসি। এইচডি আবার গম্ভীর মুখ করে বলল, অর্ধেক কথা আমার পছন্দ নয়। সরির কারণটা বলে যান। হিয়া পড়ে গেল মহাবিপদে। এখন কি বলবে? কিছু সময় চিন্তা করে বলল, এখন মনে পড়ছে না। মনে পড়লে বলবো নি। আল্লাহ হাফেজ। এই বলে দৌড় দিয়ে বের হয়ে যায়। হেয়া যেতেই এইচডি শব্দ করে হেসে ওঠে। হেয়ার জব্দ হওয়া মুখ দেখতে ওর ভীষণ মজা লাগছিল। রাত 9টা, বিছানা জুড়ে পোশাকের মেলা বসেছে। হেয়া মাথায় হাত দিয়ে বসে আছে। হিয়া ইলহামকে বলেছিল ওর কার্ডে কিছু টাকা পাঠাতে শপিং করবে। ইলহাম তাই করেছে। হিয়া 4 থেকে 5টা পোশাক কিনে এনেছে, কিন্তু একটু আগে একটা পার্সেল আসে, নাম ঠিকানা কিছু নেই, তাও হিয়ার জন্য। তাতে কি ছিল না সেটাই হিয়া খুঁজছে। প্রতিটা পোশাকের সঙ্গে ম্যাচিং করা জুতা আর হিজাব আছেই। হিয়া মনে মনে ইলহামকে বকা দিয়ে চলছিল, কিন্তু ইলহাম এসে জানায় সে এটা করেনি। তাহলে কী করেছে বুঝতে পারছে না। অনেক খোঁজাখুঁজির পর একটা চিরকুট পায়, তাতে লেখা থাকে, এইচডি হিজাব পছন্দ করে, তাই আপনাকে আপন ভেবে সাহায্য করলাম। ভালো থাকবেন, আপনার শুভাকাঙ্ক্ষী। নতুন করে শুভাকাঙ্ক্ষী কোথা থেকে আমদানি হলো হিয়া বুঝতে পারছে না, তাই মাথায় হাত দিয়ে বসে আছে। ইলহাম ঘরে এসে হাসতে হাসতে বলল, মানুষ গিফট পেলে খুশি হয়, তুই আর তোর বোন দুটোই পুরো উল্টা চিন্তা করতে বসিস। ওকে কিছু পাঠিয়ে শান্তি পায় না। হিয়া একটু রাগ নিয়ে বলল, দেখ ভাই, দিনকাল খারাপ। কার মনে কি আছে জানি না। পরে যদি ঝামেলা হয়, কত টাকার উপহার বুঝতে পারছিস? তার চেয়ে বড় কথা, আমার আলমারিতেও জায়গা হবে না। এত মানুষের ভালোবাসা তো আমি চাইনি। শুধু এইচডি বাসলেই চলবে। কিন্তু সে তো আমাকে খেয়ালই করে না। নামটা জানে কি না কে জানে। ইলহাম মুখে হাসি টেনে বলল, মন খারাপ করিস না, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমার বোন লাখে একটা কাজ দিয়ে মনে জায়গা করে নিবি, পাগলামি করবি না। হিয়া মাথা নেড়ে হ্যাঁ বলল। ঘড়িতে রাত 1টা। হিয়ার চোখের পাতায় ঘুম নেই। এইচডি চেহারা চোখের সামনে ঘুরঘুর করছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে অনেক দূরে চলে যাবে, তাই চোখ বন্ধ করার সাহস হচ্ছে না। হিয়া ফোন হাতে নিয়ে এপিতে ঢুকে মেসেজে গেল। কত মেসেজ গিয়ে জমা পড়ে আছে এইচডির ইনবক্সে, কিন্তু সে কোন দুনিয়ায় আছে কে জানে। হিয়া তবুও আশা নিয়ে আবারও মেসেজ লিখতে বসলো। আচ্ছা, আমার দিকে সেদিন আপনার একটু খেয়াল হয়নি? আমার আকুতি ভরা কোনো কথা কানে পৌঁছয়নি? আমি কি এতটা অসুন্দর যেভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন? একবারও দেখলেন না আপনার দেওয়া ধাক্কায় আমি আঘাত পেয়েছি? ফিরে তাকানোর সময়ও আপনার হয়নি। কোনো দিন কি ফিরে তাকিয়ে আমায় দেখবেন না? আপনার জন্য সাজলে কি আপনি চোখ মেলে আমাকে একবার দেখবেন? আমি জীবনের শেষ অবধি আপনার ফিরে তাকানোর অপেক্ষায় থাকবো। মেসেজ সেন্ড করে কিছু সময় সেই দিকে তাকিয়ে রইল। জানে আজও সিন হবে না, তবুও কেন জানি মনে হয় একদিন সে সব পড়ে নিবে। ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ঘুমের অতলে ডুব দিল তা সে জানে না। এইদিকে একজোড়া চোখ হিয়াকে দেখার জন্য অস্থির হয়ে আছে। কেন জানি মনে হচ্ছে সে কিছু জীবন থেকে মিস করছে, কিন্তু কি তার জানা নেই।
না পারছে মনের কথা বলতে, না পারছে নিজেকে বুঝ দিতে, না পারছে সরাসরি জিজ্ঞেস করতে। এভাবে কতদিন সে জানে না। রাতে দেরিতে ঘুমানোর জন্য হিয়ার উঠতে আজ দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বের হতেই 9টা বেজে গেছে। এইচডি অফিসে পৌঁছতে 9:30-র বেশি বেজে গেছে। তন্ময় কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু হিয়া শব্দের কারণে বুঝতে পারেনি। হিয়া পৌঁছে দেখলো এইচডি ক্লাস নেওয়া শুরু করেছে। প্রথম দিনই এমন হলো, কি আছে কপালে ভেবেই পাচ্ছে না। হিয়া দরজার কাছে দাঁড়িয়ে আসবো বললে এইচডি ওর দিকে তাকিয়ে, কিন্তু মুখে মাস্ক আর চোখে সানগ্লাস থাকার কারণে মুখের ভাব ভঙ্গিমা বুঝতে পারে না হিয়া। এইচডি শান্তভাবে বলে, আসুন। হিয়া দেরি না করে হনহন করে ঢুকে পড়ে। তন্ময়ের পাশে জায়গা নেই। নীরব নামের ছেলেটার পাশে একটা চেয়ার খালি আছে। হিয়া উপায় না পেয়ে ওইখানে গিয়ে বসে। হিয়া সিটে বসে আগে এইচডিকে মন ভরে দেখতে থাকে আর কথাগুলো শুনতে থাকে। কিন্তু 1 ঘন্টা না যেতেই হিয়ার অনেক ক্ষুধা লেগে যায়, কারণ সকালে সে খাওয়ার সময় পায়নি। তার উপর অনিয়মের কারণে শরীরও বেশ দুর্বল। হিয়ার চোখ মুখে অসুস্থতা স্পষ্ট বোঝা যাচ্ছে। তখনই এইচডি বলে ওঠে, এখন আপনাদের বিরতি, 30 মিনিট পর আবার ক্লাস শুরু হবে। কথাটা শুনে হিয়া যেন হাফ ছেড়ে বাঁচল। হিয়া মনে করে ইরহাম হয়তো বা ওর জন্য দিয়েছে, কারণ এর আগে এমন অনেক হয়েছে। এমন হিয়া বেশি কিছু চিন্তা না করে তাড়াতাড়ি খেতে থাকে। তন্ময় তখন বলে, আরে আস্তে আস্তে খা, গলায় আটকে যাবে তো। তোর খাওয়া দেখে মনে হচ্ছে বিরতিটা তোর জন্যই দেওয়া, কিন্তু খাবার পাঠালো কে? হিয়া মুচকি হেসে বলল, ভাই ছাড়া আছে খেয়ে আমার, আর একজন তো থেকেও নেই, বুঝবে কিভাবে আমাকে? এদিকে হিয়ার খাওয়া ও কথা একজোড়া চোখ খুব তীক্ষ্ণ চোখে দেখছে। হিয়া আবার বলল, যদি তার ইনবক্স কোনো দিন চেক দিত, তাহলে কিছুটা হলেও আমাকে বুঝতো। সে বুঝতো আমার কাছে সে কতটা মূল্যবান। আমার দুনিয়া তার থেকে শুরু আর তার কাছেই শেষ। কবে যে আমার অপেক্ষা শেষ হবে আমি জানি না। কথাগুলো শুনে রাগে গজগজ করতে থাকে সেই চোখ জোড়া। হাতের কাছে যা ছিল সব নিমিষে এলোমেলো করে দেয়। তখন কানে বাজে ভয়ঙ্কর একটা কথা। তন্ময় বলে, কার ইনবক্সে কথা বলিস? হিয়া মুখে দুঃখী দুঃখী করে বলে, কার আবার? এইচডি। বেশ একটা কথা সেই মানুষটাকে শান্ত করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু অনেক কিছু মাথায় ঢুকছে না। বেশ কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছে, কোনোটার উত্তর তার কাছে নেই। এইসব ভাবনার মাঝেই পেয়ে এসে বলল, স্যার সময় হয়ে গেছে, আপনাকে যেতে হবে। লোকটি আর কেউ না, এইচডি ছিল। এইচডি গম্ভীর মুখ করে বলে, আসছি, তুমি যাও। এইচডি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আবার হিয়াদের রুমে যায়। তারপর সানগ্লাসের ভেতর দিয়ে হিয়াকে এক দৃষ্টি নিয়ে কিছু সময় দেখে। আজ হিয়া লং গাউন পরেছে আর এক সাইডে ওড়না কাঁধে ঝুলিয়ে রেখেছে, আর অন্য পাশে চুল ছড়িয়ে দিয়েছে। মুখে তেমন সাজ নেই, শুধু চোখ ভরে মোটা কাজল দেওয়া, মুখটা মায়া দিয়ে ভরা। 1 মিনিট কেউ এক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলে চোখ সরাতে পারবে না, কোনো এক টানে এই মুখে আটকা পড়বে। এইচডি বহুত কষ্টে নিজেকে ওই মায়াজাল থেকে বের করে বলল, আচ্ছা, আপনারা সবাই এখানে আমার সঙ্গে কাজ করার জন্য এসেছেন, কিন্তু আমার সঙ্গে কেন কাজ করতে চান সেটা বলুন। তারপর একে একে সবাই বলতে লাগলো। যখন হিয়ার পালাইলো তখন এইচডি খুব আগ্রহ নিয়ে শুনতে থাকলো। হিয়া বলল, আমি 5 বছর আগে একটা আপনার আর্টিকেল পড়ি, সেটা পড়ে আপনার মতো সফল হওয়ার স্বপ্ন বুনতে থাকি। আপনার পেজ আর ইনস্টাগ্রাম ফলো দিয়ে আপনার সব কিছু ফলো করতে থাকি, কিন্তু পরে জানতে পারি আপনি তা চালান না, আপনার বিয়ে তা চালায়। আপনার আইডিতে শেষ কবে অ্যাক্টিভ ছিলেন আপনি নিজেই জানেন না। সব কিছু আপনার কাজে কর্মে দেখে আপনার থেকে শেখার উৎসাহ জাগে, তাই আপনার সাথে কাজ করতে এখানে আসা। তাছাড়া আমি গত 3 বছর ধরে কঠোর পরিশ্রম করেছি আপনার এই প্রজেক্টের জন্য। এইচডি গম্ভীর মুখেই বলল, আমি ইমপ্রেস আপনার কথায়। তবে আমি যে এই প্রজেক্টে কাজ করব আপনি 3 বছর আগে কিভাবে জানলেন? এটা তো 3 মাস আগে বিজ্ঞাপন জারি করা হয়েছিল। হিয়া মৃদু হেসে বলল, সেটা বলবো না, কারণ এটা বললে আমার পরিশ্রম বৃথা যাবে। তবে আপনাকে নজর দাঁড়িতে রাখার জন্য হয়তো বা জানতে পেরেছি। এইচডি আর কথা বাড়ালো না। তারপর পুরোদমে কাজ বোঝাতে লাগলো আর কালকের জন্য কাজ
ভাগ করে দিল সবাইকে। রাত 9টা। এইচডি তার এফবিতে ঢোকে। আসলে কত মাস পরে ঢুকলো সে জানে না। তারপর একটা ফ্যানপিক দেখে, নীল রঙের হাতে চুরি পরা একটা পিক দেওয়া, আইডি নাম হৃদয়ের দিহান। এইচডি নাম দেখে কী রিয়েকশন দিবে সে জানে না, তবে মুখে তৃপ্তির একটা হাসি ফুটে ওঠে, মনে মনে বিড়বিড় করে। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম বহুকাল। তুমি না জেনেও আমার মনে খুঁটি গেড়ে বসে আছো। হাসার পরিচয় পেলে কি করবে তুমি? পারবে দূরে ঠেলে পাঠাতে? এগুলো ভাবতে ভাবতেই তা কনফার্ম করলো, সাথে সাথে মেসেজ আসার ওপরে থাকলো। ঘূর্ণিঝড়ের মতো একের পর এক মেসেজ। এইচডি মেসেজ দাতাকে দেখতে মেসেজে গেল, তার নয় এইচডি বন্ধু মেসেজ দিয়েছে এগুলো। তারপর ওপেন করে পড়া আরম্ভ করলো। এইচডি মেসেজগুলো পড়ে ভাষা হারিয়ে ফেলছে। শেষ কবে তার চোখ বেয়ে লোলাজল গড়িয়ে পড়েছে সে জানে না, তবে আজ তৃপ্তি মনে পড়ছে। প্রতিটা মেসেজ তাকে কাঁপিয়ে তুলছে। কতটা ধৈর্য আর কতটা ভালোবাসা নিয়ে মেসেজগুলো লিখেছে তাই ভাবছে। শত মেসেজের কম হবে না দুঃখ, অভিযোগ, ভালোবাসা, রাগ কোনোটাই বাদ পড়েনি মেসেজে। দীর্ঘ 3 ঘন্টা নিয়ে মেসেজগুলো পড়া শেষ করলো। একটু আগেও একটা মেসেজ দিয়েছে, তাতে লেখা, আপনার কাছে এগুলো শুধু মেসেজ হতে পারে, কিন্তু আমার কাছে এক একটা আপনার জন্য অনুভূতি। তাই মেসেজ মনে করে ভুল করবেন না। কি সাংঘাতিক ভদ্র ভাষায় ছোট করে হুমকি। এইচডি চোখে জল নিয়েও প্রাণ খোলা হাসি দিল আর বিড়বিড় করে বলল, এই একটা আমি কেন তোমায় বুঝতে পারিনি। মন চাচ্ছে তোমার কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, এমনভাবে ধরতে যেন তুমি চাইলেও পালাতে না পারো। কিন্তু তোমার জীবন অনেকটা অনিয়ম আর অগোছালো। নিজের জন্য কোনো মায়া নেই, আগে তা ঠিক করতে হবে। তাই ভালোবাসা আগেই দেখানো যাবে না, তাহলে জীবন থেকে চলে যেতে তুমি সময় নেবে না আমাকে দেখে। তাই আমাকে সশরীরে তোমার পাশে বানিয়ে নিতে আগে শিখতে হবে, তবে আমি তোমাকে আমার পরিচয় দিব। এইচডি মেসেজগুলো পড়ে এক বুক তৃপ্তি নিয়ে হাসতে হাসতে একটা ছোট্ট মেসেজ লিখে দিল। তারপর নিজের গিটারটা বের করে বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে সুর তুলল। এতটুকু গিয়ে গাড়ির চাবি নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। ঘড়িতে দেখলো না কয়টা বাজে। আর এইদিকে হে আজ অনেকদিন পর সময় করে আলিয়ার সঙ্গে আড্ডা দিচ্ছে ভিডিও কলে। আলিয়াকে কয়েকদিন কি হয়েছে সব ঘটনা খুলে বলছে। তার খাটাস ভাই 3 দিন ধরে মিসিং, মানে হিয়া তার খবর জানে না আর জানতে চায় না। এইচডির চেহারা দেখার জন্য কিছু টিপস চাচ্ছে, কি করে তার মুখ দেখবে আর ওর দিকে আকৃষ্ট করবে। এগুলো নিয়ে আজকের আলোচনা তাদের। আলিয়া ভাবছে কিন্তু তেমন কিছু মাথায় আসছে না। তার উপরে হিয়া প্রথম দিনের এইচডি নীতি বাক্যগুলো বলেছে। এইচডি যে অন্য সব ছেলের মতো নয় এতটুকু তারা দুইজন বুঝে গেছে। আলিয়া অনেক ভেবে বলল, তুই কাজের বাহানায় এসডির সঙ্গে বেশি বেশি কথা বলার চেষ্টা করবি আর ওর চোখের সামনে থাকার চেষ্টা করবি, পারলে পাশে বসার চেষ্টা করবি, ভুল করে হাতে স্পর্শ করবি, তারপর বলবি সরি, যাতে না চাইতেও তোকে চোখে পড়ে। আলিয়ার কথা হিয়ার খুব মনে ধরেছে। খুশির চোটে হিয়া আলিয়াকে বলল, আমার জীবনের সবচেয়ে দামি জিনিস তোমাকে দিয়ে দিলাম। আলিয়া আশ্চর্য হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে বলল। সেটা আবার কি? হিয়া হাসতে হাসতে বলল, সেটা হলো আমার ভাইও। আলিয়া মুখ ভেঙচি কেটে বলল, তোর কাছেই রাখ ওটা, ওটা তো আরও একটা খাটাস, কথা বলার আগেই ঝগড়া করে। ওই দিন বলেছে আমি দেশে আসলে নাকি পায়ের শিকড় দিবে, ভাবা যায় কত বড় বদ। হিয়া আলিয়ার কথা শুনে হাসতে হাসতে শেষ। তখনই বাহির থেকে কিছু একটা শব্দ ভেসে এলো। ঘড়িতে রাতে 1টার কাছাকাছি। হিয়া বলল, আপুই, কালকে আবার কথা বলবো নি, এখন না ঘুমালে অফিস যেতে আবার দেরি হয়ে যাবে। আলিয়া আচ্ছা বলে রেখে দিল। হিয়া ফোন কেটে দেখলো মেসেজ এসেছে, তা আবার এইচডি দিয়েছে। খুশিতে অস্থির হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় যতটা খুশি নিয়ে মেসেজ পড়তে শুরু করেছিল তার চেয়েও বেশি হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মেসেজে লেখা ছিল, রাত বিরাতে কাউকে মেসেজ দেওয়া ঠিক নয়, সময়ের মূল্য বুঝতে হবে। রাত 11টার পর জেগে থাকা উচিত নয়। যে নিজের ভালো না বুঝতে পারে সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। নিজের খেয়াল রাখবেন মিস। এইটা কোনো কথা? এত এত ভালোবাসার মেসেজ পড়ে শেষমেশ এই মেসেজ। হিয়ার মনে হচ্ছে হাত পা ছুড়িয়ে কান্না করতে। কাকে সে মন দিল আল্লাহ জানে। আলিয়ার টিপস ফলো করতে হবে,
মেসেজ দিয়ে কাজ হবে না। নিজেকে কত শত বুঝ দিয়ে ঘুমানোর জন্য চোখ বন্ধ করলো, কিন্তু মনের দুঃখে ঘুম ধরা দিচ্ছে না। তখনই ওর ঘরের দরজায় শব্দ হলো। মনে হচ্ছে কেউ ভেতরে ঢুকছে। এই সময় কেউ তো আসার নেই। ঘরের দরজা খুলেই থাকে, ওর ভাইও মাঝে মাঝে আসে। আবারও ডাকলে যেন সহজে কেউ আসতে পারে সেই ভেবে। তবে আজ ভাইও অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, তাহলে চোর নয় তো। হিয়া তেমন ভয় পায় না, তবুও কৌতূহল দমিয়ে রাখতে পারছে না। নিজের সেফটির জন্য ফুলদানিটা হাতের কাছে রেখে দিল। দরজা খুলে ভেতরে ঢুকলো একটা ছায়া। ছায়াটা ওর দিকেই অগ্রসর হতে লাগলো। হিয়া ফুলদানিটা শক্ত করে ধরে আঘাত করার জন্য তৈরি হয়ে নিল, আর তখনই বেচারা ছায়ার ফোন শব্দ বেজে উঠল। বেচারার রাগে গজগজ করতে করতে ফোন ধরে বলল, ফোন দেওয়ার সময় পাস না? ঘুমা, আর একটু বড় আসছে। হিয়া কণ্ঠস্বর শুনে বুঝতে পারলো এটা তার খাটাস ভাই। এত রাতে তার ঘরে কি চাই সেদিন মার দিছিল, কিন্তু এত রাতে আসার কারণ জানতে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়ে রইল। হিমু ফোন রেখে হিয়ার দিকে এগিয়ে যেতে থাকলো, তারপর কাছে গিয়ে বিছানার উপর বসল। বাহিরের আলোতে হিয়ার মুখ কিছুটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। হিমু হাত বাড়িয়ে মাথা ব্যথার জায়গায় হাত বুলিয়ে দিল আর বলল, ব্যথাটা খুব জোরেই পেয়েছিলি। সরি রে, ওভাবে মারতে চাইনি তোকে, কিন্তু মরার কথা বলেই তো রাগ উঠিয়ে দিয়েছিলি। তোকে আর আলিয়াকে কত ভালোবাসি সেটা তো মোটা মাথায় ঢুকে না তোর। কি খেয়ে যে তোকে পেটে ধরেছিল ছোট মা বুঝি না, একদম শয়তানের নানি হয়েছিল। বুদ্ধি শুদ্ধি তো এক ফোঁটাও নেই, শুধু জানে অনিয়ম করতে। এখনই ঘূর্ণিঝড়ের মতো আমার সঙ্গে ঝগড়া করবে। হিয়া রাগে গজগজ করে উঠে বসে বলল, তুমি তো রাতে এখানে এসেছো আমাকে কথা শোনাতে। তুমি জীবনেও ভালো হবে না। তুমি তো একটা খাটাস, শয়তানের নানা, হনুমানের 1 নম্বর বাচ্চা। হিমু হাসতে হাসতে বলল, দেখেছিস, আমি জানতাম তুই উঠে এখন আমার সাথে ঝগড়া করবি। হিয়া রাগ করে বলল, যে সুনাম করেছিলে তাতে তোমাকে কি করা যায়? এত রাতে এসে ফাও প্যাচাল পারছো। যাও, এখন আমি ঘুমোবো। হিমু একটু গম্ভীর মুখ করে বলল, তোর কাছে থাকতে আসিনি, জানি জেগেছিলি, তাই একটু জ্বালিয়ে গেলাম। নিয়ম করে চল, তাহলে ভালো বর পাবি। দোয়া দিলাম। আর এইদিকে হিয়া চিৎকার করে বলল, তোমার দোয়া আমার লাগবে না। আমি এমনিতে ভালো বর পাবো, আর তোমার থেকেও বেটার। এই বলে চিৎ হয়ে শুয়ে পড়ল। আর এইদিকে হিমু দরজার পাশে দাঁড়িয়ে এই কথাগুলো শুনে বাঁকা হাসল। হিমু যখন হিয়ার মুখের দিকে তাকিয়েছিল তখনই বুঝেছে ম্যাডাম জেগে আছে, তাই রাগানোর জন্য কথাগুলো বলে বের হয়ে গেছে। সকালবেলা হিয়া আজ তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিচে নামলো। খাবার টেবিলে ইলহাম আর মাকে শুধু দেখলো। হিমু আশেপাশে কোথাও নেই। হিয়া মুখ গম্ভীর করে বলল, তোমার ব্রো কোথায় ভাইও? কাজকর্ম নেই নাকি? আমার এইচডি সারা দিন কত কাজ করে, আর তোমার ব্রো পারে শুধু ল্যাপটপ গুতাতে। ইলহাম হাসতে হাসতে বলল, ব্রোকে কোথায় পেলি? ব্রো তো বাসায় আসে না 5 দিন ধরে। তোদের মধ্যে ভাব হয়েছে নাকি আসার কথা এখন? হিয়া অনেকটা অবাক হয়ে বলল, কাল রাতে তোমার খাটাস ভাই এসেছে, আমার সঙ্গে ঝগড়াও করেছে। দেখো, পড়ে পড়ে ঘুমোচ্ছে হয়তো। ইলহাম চেয়ার থেকে উঠে হিমুর রুমে গেল, কিন্তু কোথাও কেউ নেই। আবার ফিরে এসে বলল, ব্রো তো আসেনি। নিশ্চিত ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিস? হিয়া মুখ ছোট্ট করে বলল, সত্যি এসেছিল, আমার সঙ্গে ঝগড়াও করেছে। ইলহাম গম্ভীর মুখ করে বলল, ব্রো আসবে আমরা কেউ জানবো না? আর না দেখা করে যাবি নাকি? ভূত হয়ে নিশ্চিত তোকে জ্বালাতে এসেছিল। হিয়ার এখন কান্না পাচ্ছে। আসলে রাতে এটা কি ছিল? খাটাসের ভূত? মনে হয় অনেক দিন ধরে ঝগড়া করতে পারে না বলে এমন হয়েছে। নিজের মাথায় নিচে বাড়ি দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। অফিসে পৌঁছে হিয়া এসডি চোখের সামনে পড়ার জন্য সামনের দিকের চেয়ারে বসলো, একটা চেয়ার ফাঁকা রেখে। তারপর নীরব ছেলেটা হিয়ার পেছনে বসলো। তন্ময় নতুন বান্ধবী বানাতে ব্যস্ত। হিয়া তা দেখে আর হাসে। একটু পর এইচডি আর তার পিয়ে আসে। এইচডি সবাইকে গুড মর্নিং দিয়ে বলতে শুরু করে এই কয়েকদিনে কী কী শিখেছেন আর বুঝেছেন একজন একজন করে সামনে এসে বলুন। আমি আপনাদের অগ্রগতি দেখতে চাই। এই বলে হিয়ার পাশের চেয়ারে বসে পড়ল। হিয়া তো পুরো জমে গেছে। কিছু সময় অপলকভাবে চেয়ে রইল, তারপর মেসেজের কথা মনে হতেই কান্না এসে গেল। ভালোবাসার একটু দামও দিল না, মনে মনে বিড়বিড় করে বলল,
ভালোবেসে দুটো লাইন মেসেজ দিলে কি খুব বেশি ক্ষতি হতো? কথাটা মনে বলতে গিয়েও শব্দ হয়ে মুখ থেকে বের হয়ে গেল। এইচডি ওর দিকে ঘুরে বলল। কিছু বললেন মিস আমাকে? হিয়া মুখে হাসি টেনে বলল। না না স্যার, কিছু বলিনি। এইচডি গম্ভীর কণ্ঠে আক্ষেপ নিয়ে বলল। আপনি আমাকে নানা বললেন? চোখে সমস্যা নাকি আপনার? ইডিয়েটের মতো কথা কেন বলেন? হিয়া পড়ে গেল পিপাকে। সে তো না বলেছে। আমতা আমতা করে বলল। নো নো, বলেছি আপনি বুঝতে পারেননি, সরি। এইচডি মুখ অন্যদিকে তাকিয়ে মাক্সের আড়ালে মৃদু হাসলো, যা কারো চোখে পড়ল না। সময় কারো জন্য অপেক্ষা করে না। কেটে গেছে 15 দিন। এর মধ্যে হিয়া বিভিন্নভাবে এইচডির দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে, কিন্তু ফলস্বরূপ তেমন কোনো লাভ হয়নি। রাগে দুঃখে মেসেজও দেয় না। হিয়ার কষ্ট রাগ চরম সীমানায় পৌঁছে গেছে। কি করবে ভেবে পায় না। এর মধ্যে 2 দিন রাতে হিমু ওর রুমে এসে ঝগড়া করে গেছে, কিন্তু ওর ভাই আর মা বিশ্বাস করেনি। ওর সাথে কি হচ্ছে ও বুঝতে পারে না। আজকে অফিসে এসে মনমনা হয়ে বসে আছে, সবার পেছনে বসেছে আজকে। রাতে ভালো ঘুমও হয়নি, মাথাটা বেশ ধরেছে। তন্ময় কাছে এসে জিজ্ঞেস করে। কি রে, মন খারাপ? মুখ পেঁচার মতো করে রেখেছিস কেন? হিয়া গম্ভীর মুখ করে বলে। মাথা ব্যথা করছে। তন্ময় হেসে বলে। কফি খাবি? হিয়া চোখ বড় বড় করে বলে। আমি তো চাইনি, কে দিল? পিয়ন কিছু বলতে নিবে তখনই এইচডি ভেতরে ঢোকে। পিয়ন মাথা নিচু করে চলে যায় আর বাকিরা সবাই দাঁড়িয়ে পড়ে। তন্ময়ও নিজের চেয়ারে চলে যায়। এইচডি বলতে শুরু করে। কালকে আপনাদের জন্য একটা পার্টির আয়োজন করা। কাল সবাই 11টার দিকে আসবেন। দুপুরের লাঞ্চ এখানে করবেন। মাগরিবের আগে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, বাসায় বলে আসবেন। তারপর আর কিছু কাজের কথা বলতে লাগলো। হিয়া কফিটা খাওয়ার সময়ও পাচ্ছে না। যদি খারাপভাবে হঠাৎ দেখলো এইচডি ফোনে কারোর সাথে যেন কথা বলছে। তখন সুযোগ বুঝে কফিটা তাড়াতাড়ি খেয়ে নিল, কিন্তু মাথায় ঢুকছে না বড় স্যার এটা আবার কে, আর স্যার কয়টাই দের। বিরতির সময় খোঁজ নেবে এই চিন্তা করল। বিরতির সময় তন্ময় এসে বলল। কাহিনী কি? হিয়া নাক মুখ কুচকে জিজ্ঞেস করল। কিসের কাহিনী? তন্ময় মুখ ছোট করে বলল। খাবার কফিকে পাঠাই মাঝে মধ্যে তোর চাওয়ার আগে। এর আগেও 2 দিন দিয়েছে, মনে আছে? হিয়া ভাবুক ভঙ্গিতে বলল। সেটা চিন্তা করছি, চল দেখি কোনো খোঁজ খবর পাওয়া যায় নাকি। হেয়াও তন্ময় কোথাও খুঁজে পিয়নকে পেল না। একটু পরে একটু দূরে এইচডি রুম চোখে পড়ল। ভেতর থেকে হাসির শব্দ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে ভেতরের মানুষগুলোর কণ্ঠস্বর। হিয়ার বেশ চেনা। দেরি না করে হিয়া দরজায় নক করলো। ভেতর থেকে হাসির শব্দ বন্ধ হয়ে গেল। একটু পর ভেতর থেকে এইচডি কামিন বললে হিয়া দরজা খুলে ভেতরে ঢুকলো, কিন্তু এইচডি ছাড়া কোথাও কেউ নেই। এইচডি গম্ভীর কণ্ঠে বলল। মিস হিয়া, আপনি কি কিছু বলবেন? হিয়া এখন পড়ে গেছে মহা বিপদে। কি বলবে বুঝে উঠতে পারছে না। আমতা আমতা করে বলল। স্যার, কালকে পার্টিতে কি পরে আসবো বুঝতে পারছি না। এইচডি মুখ ঢাকা দেখে কথাটা শুনে কি রিয়াকশন দিচ্ছে বুঝতে পারছে না। একটু নীরবতার পর গম্ভীর কণ্ঠে বলল। আপনার কি মাথায় সমস্যা? এ কথা কেউ জিজ্ঞেস করে? আপনার যা ভালো লাগে আপনি তাই পড়বেন। আমি কেন বলে দেব? আমার ঘরের বউ হলে অবশ্যই তাকে বলতাম, কিন্তু আপনাকে আমি তা বলবো কেন? হিয়া মুখটা অন্ধকার করে সরি স্যার বলে চলে গেল। একটু পর বারান্দার আল থেকে ইলহাম বের হয়ে আসলো। বললো এমনটা না বলতে পারতে ব্রো। এইচডি চোখ থেকে সানগ্লাস আর মুখ থেকে মাস্ক সরিয়ে ফেলে রাগ নিয়ে বলল। বোনের মতো লুকিয়ে তোরও কথা শোনার অভ্যাস আছে? ভালো হয়ে যায়। আমি যা চাইনি তা তোর বোন করতে বাধ্য করেছে। আমি যতটুকু আঘাত পেয়েছি তার থেকে বেশি তোর বোনকে পেতে হবে, তারপর বাকি হিসাব। ইলহাম মলিন মুখ করে বলল। সেখানে হিয়ার কি দোষ ছিল? তাছাড়া তুমি যখন মেনে নিতে চাইছিলে তখনও ছিল অবুঝ, তাই শাসন বোঝেনি। বাদ দাও না, অনেক বেশি কষ্ট পাচ্ছে। ও তোমাকে অনেক বেশি ভালোবাসে। এইচডি তাচ্ছিল্য হেসে বলল। আমাকে না, এইচডিকে। আমাকে ঘৃণা করে, মন থেকে ঘৃণা করে। পরিচয় দিলে মেনে নেবে তোর বোন আমাকে, তাই মনে করিস? ইলহামের কাছে কোনো উত্তর নেই। সে জানে না তাদের ভবিষ্যৎ কী, কিন্তু দুটো মানুষকেই সে সুখী দেখতে চায়। রাতে ভিডিও কলে মুখ লটকিয়ে বসে আছে রিয়া, আর অপর পাশে আছে বন্ধু মহল। হিয়ার হতাশাভরা মুখ ওদের ভালো লাগে না। তোমার অনেক বুদ্ধি দিলেও কোনোটাই কারো পছন্দ হয়নি। রিমা হঠাৎ মুখে দৃঢ় হাসি টেনে বলল। হিয়ারে,
তুই শাড়ি পরে এইচডির সামনে গিয়ে দাঁড়ালে আমার মনে হয় সে উস্টা খেতে বাধ্য। তাছাড়া আজ পর্যন্ত তোকে শাড়িতে আমরা কেউই দেখিনি। সাথে হাত ভর্তি কাচের চুড়ি, চোখে মোটা কাজল, চুল ছাড়ার কপালে ছোট্ট টিপ। আহা, ভেবেই আমি তোর প্রেমে পড়ে যাচ্ছি। এরপরও যদি কাজ না হয়, তমাল আর তন্ময় এইচডিকে তুলে নিয়ে এসে জোর করে তোর সাথে বিয়ে দিয়ে দিবে। ঝামেলা শেষ। লিমার কথা শুনে সবাই হই হই করে উঠল। শেষমেশ হিয়ার মুখেও হাসি ফুটল। তারপর হিয়া ওদের সঙ্গে আরও কিছু সময় আড্ডা দিয়ে তারপর হিয়া অনেকদিন পর মেসেজ লিখতে বসল। আমি আপনার জন্য শেষবার সাজব। যদি আমার ডাকেই সাড়া না দেন তাহলে আমাকে আপনি আর দেখতে পাবেন না। জানেন, ভালোবাসার সবচেয়ে পবিত্র আর মূল্যবান জিনিস কি? সেটা হলো অপেক্ষা। আমি দীর্ঘ 5 বছর অপেক্ষায় আছি, কিন্তু তা আপনার চোখে পড়ে না। আমি ভীষণ ক্লান্ত, একটু শান্তি চাই। এটা চাওয়া কি আমার অপরাধ? আমি আপনার মতো সুন্দর নই, কিন্তু আমার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। এভাবে বেঁচে থাকা অনেক বেশি কষ্টকর। আমি মুক্তির স্বাদ চাই। আর কিছু লেখার শব্দ হিয়ার মধ্যে নেই। এতটুকু লিখে সেন্ড করলো। তারপর চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আজ নিজেকে অনেক হালকা লাগছে। মরিচিকা হয়ে পড়ে থাকা অনেক বেশি কষ্টের। রাত 11:30টার দিকে এইচডি মেসেজটা সেন্ড করলো। তারপর সে ঘামতে শুরু করলো। হিয়ার মাথায় কী চলছে বুঝতে পারছে না। এত তাড়াতাড়ি পরিচয় দিয়ে দিলে মেনে কি নিবে ওকে? ও তো আরও কিছু সময় চোখের সামনে পরখ করতে চেয়েছে। কি করবে বুঝে উঠতে পারছে না। দীর্ঘ সময় কিছু একটা ভেবে মুখে বকা হাসি টানল। সকাল 11:15টার সময় হিয়া অফিসে এসে পৌঁছলো। আর এইচডি আজ 10:30 থেকে হিয়ার জন্য পৌঁছেছে বসে আছে। বারবার দরজার দিকে ফিরে তাকাচ্ছে। মনে একটু হলেও ভয় কাজ করছে। তার পিয়ে বারবার বলছে, স্যার আপনি ঠিক আছেন তো? কোনো সমস্যা হলে বলেন। এইচডি মাথা নাড়িয়ে না বুঝিয়েছে। হিয়া ধীর পায়ে হল রুমে প্রবেশ করে। তার পরনে কালো রঙের শাড়ি, পুরো শাড়ি সাদা পাথরে কাজ করা। শাড়ির হাতা 3/4, কিন্তু পেছনের দিকে গলাটা একটু বড়, যা চুল দিয়ে ঢেকে রেখেছে হিয়া। হাতে কালো রঙের চুড়ি, কপালে টিপ আর চোখে মোটা কাজল, ঠোঁটে পিঙ্ক রঙের বাম। শ্যাম রঙের হয়েও যে ওকে শাড়িতে এত মোহনীয় লাগবে এইচডি তা কল্পনাও করেনি। হাত অটোমেটিক ওর বুকের বাম পাশে চলে গেছে। নিঃশ্বাস নিতে মনে হয় ওর কষ্ট হচ্ছে। সানগ্লাসের আড়ালে চোখের ভাষা কেউ বুঝতে পারছে না। হিয়া ভেতরে ঢুকে এইচডিকে খুঁজতে লাগলো। কিছু সময় খোঁজার পর পেয়েও গেল। হিয়াও মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে ওর দিকে, কারণ আজ এইচডি কালো পাঞ্জাবি পরিধান করেছে। চোখে চোখে তাকিয়ে ভালোবাসা ব্যক্ত হলেও একজন তা বুঝতে পারলেও অপরজন তা বুঝতে পারল না। হিয়া তার দৃষ্টি অপরিবর্তিত রেখে এইচডির দিকে হেঁটে চলল। আজ তার ভালোবাসার একটা ফয়সলা করেই ছাড়বে। এভাবে আর কতদিন? এইচডির মনে তো আবার অন্য কেউ নেই। মনে জায়গা না দিলেও তাকে তার কিডনিতে জায়গা দিতেই হবে। এই কথা ভাবতেই নিজের মাথায় নিজে চর দিলেও কী সব আজকাল ভাবনা আসে তার মাথায়। দিন দিন পাগল যে হয়ে যাচ্ছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। হিয়া এইচডি থেকে মাত্র 2 হাত দূরত্বে। এমন সময় এইচডি অন্যদিকে এগিয়ে গেল। হিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কষ্টে যেন রক্ত খনন হয়ে যাচ্ছে। হিয়ার দুনিয়া ঘুরতে শুরু করলো। তন্ময় পেছন থেকে ওকে দেখে বলল, কিরে তোকে তো আজ মাশাআল্লাহ লাগছে। আজ আর সে চোখ ফেরাতে পারবে না। হিয়া দুঃখী ভাব নিয়ে বলল, চোখ ফিরিয়ে নিয়ে গেছে, কথাও বলেনি। আমি থাকবো না, চলে যাব। আমার দম বন্ধ লাগছে। তন্ময় চিন্তিত হয়ে বলল, পাগল হয়ে গেলি? কি যাতা বলছিস? মাত্র তো অনুষ্ঠান শুরু হয়েছে। স্যার এখন মহাব্যস্ত। চুপ করে আমার সঙ্গে বসে দেখ। এত বছর অপেক্ষা করেছিস, আজ এই দিনটা অপেক্ষা করে দেখ। হয়তো বা ভালো কিছু হবে মন বলছে। আর মুখে হাসি টেনে রাখ, হাসলে তোকে দারুণ লাগে। হিয়া একটু দূরে একটা টেবিলে বসে আছে। তন্ময় ওর সঙ্গে আছে। তন্ময় এটা ওটা খেলেও হিয়া কিছু মুখে দেয়নি। শুধু তাকে এইচডির কাজ দেখছে। আগে মনে হতো ওকে একটু হলেও দেখতো, কিন্তু আজ মনে হচ্ছে ওকে এড়িয়ে চলছে। বিদেশি অনেক ক্লায়েন্ট দেখা যাচ্ছে। সময় সময়ের মতো ঠিকই পার হচ্ছে, কিন্তু হিয়ার কোনো পরিবর্তন হচ্ছে না। নীরব ছেলেটা 2বার এসে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। হিয়ার এমন রূপ তন্ময় কখনো দেখেনি। তন্ময় ভীষণ চিন্তায় আছে আজ দিন শেষে কী হয় তা নিয়ে। দুপুরের লাঞ্চ টাইম হলেও হিয়ার কোনো হেলদোল নেই।
তন্ময় উপায় না পেয়ে কিছু সময় ওর উপর রাগ ঝেড়ে দূরে সরে গেছে। দিনের বেলা হলে ওই দিকটায় কেউ নেই বলতে গেলে। একবার ভাবলো ঢুকবে না, কিন্তু বড় স্যারকে সেটা জানার জন্য রুমের দরজা খুলে ভেতরে উকি দিল। উকি দেওয়ার সঙ্গে সঙ্গে দরজার পেছন থেকে একটা হাত ইহাকে জোরে টান দিয়ে ভেতরে ঢুকালো আর সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। হিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারলো ও কার হাতের বন্ধনীতে কারো বুকের সঙ্গে আটকে আছে, কারণ খুব কাছ থেকে কারো হার্টবিট শুনতে পাওয়া যাচ্ছে। হিয়া ভয়ে ভয়ে মানুষটিকে দেখার জন্য আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলে যা দেখলো তা দেখে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। হাত পা ধর করে কাঁপতে শুরু করেছে। মুখ থেকে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এসি ঘরের মধ্যেও হিয়া ঘামতে শুরু করেছে। এত ভয় কোনোদিন লাগেনি তার, কিন্তু আজ ভয়ে কথা বলার শব্দ হারিয়ে ফেলেছে। গলা দিয়ে শব্দ বের হতে চাচ্ছে না। হার্টবিট এত দ্রুত বিট হচ্ছে, মনে হচ্ছে বাহির পর্যন্ত তার শব্দ ভেসে আসছে। দুইটা মানুষের মধ্যেই নীরবতা। হিয়া নিজেকে অনেকটা স্বাভাবিক করে আমতা আমতা করে বলল, স্যার আপনি আমাকে এভাবে টেনে আনার মানে কি? এইচডির কণ্ঠে আক্ষেপ নিয়ে বলল, আজ সানগ্লাস পরি দেখে কেউ চোখের ভাষা বোঝে না। দুঃখ দুঃখ। এই বলে চোখের সানগ্লাসটি খুলে ফেলল আর শান্ত স্বরে বলল, এবার চোখের দিকে তাকিয়ে বলো তো, কিছু বুঝতে পারো নাকি? হিয়া মনে হয় না চাইতেও সোনার খাজনা হাতে পেয়েছে। সে যা এখনও এইচডির হাতের বাহু বন্ধনে আবদ্ধ তা ভুলে গেছে। এইচডি চোখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টি নিয়ে। হাজারো দিনের অপেক্ষা মনে হয়েছিল এই চোখ দেখার। এইচডির চোখেও তার জন্য ব্যাকুলতা দেখতে পাচ্ছে। না বলা হাজার কথা যেন চোখে চোখে বিনিময় হচ্ছে, কিন্তু কে কতটুকু বুঝতে পারছে সেটাই বড় কথা। নীরবতা ভেঙে এইচডি শান্তভাবে বলল, তুমি আমাকে পাগল করার জন্য এমন সব মেসেজ দাও আর চোখে দিয়ে যে এইভাবে আমাকে লুট করো প্রতিনিয়ত, এটা কি ঠিক? আমি পাগল হলে তখন আমাকে সামলাতে পারবে তো? আমি কিন্তু তোমার থেকে অবুঝ হয়ে যাব। এইচডির কথা শুনে হিয়া পুরোই জমে গেছে। এমন অনুভূতি কখনো হয়নি, তবে চোখ জোড়া ওকে ভীষণভাবে টানছে আর কিছু একটার মিল পাচ্ছে, কিন্তু বুঝে উঠতে পারছে না। এইচডি আবার বলতে থাকে, আমার জন্য শাড়ি পরেছো, আমি তো তোমাকে এভাবে দেখে চোখ সরাতে পারছিলাম না, এই জন্যই দূরে দূরে ছিলাম আজ। তবে একটা কথা, আমি তোমাতে অনেক আগেই আটকে গেছি। ছেলেরা কিসে আটকায় আমি জানি না, তবে আমি তোমার চোখের জলে আটকে পড়েছি। আরও কোনো ইশারা লাগবে আমার কাছ থেকে? হিয়ার মনে হচ্ছে স্বপ্ন দেখছে, শব্দ গলার কাছে এসে আটকে গেছে। তবুও মাথা নেড়ে না বোঝালো। এইচডি মুখে শব্দ করে হেসে বলল, পাগলি একটা, তোমার মুখে হাসি বানায় মলিনতা নয়। রোজ একটু করে কথা হবে। আজও এটুকু বলতাম না, আরও কিছুদিন পর বলার কথা ছিল, কিন্তু জানি পাগলামি মাথায় ভূত ভর করেছে, তাই শান্ত করতে বলে দিলাম। হিয়ার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। আমতা আমতা করে বলল, একটু মুখটা দেখাবেন না? আমার তো ঘুম হারাম হয়ে গেল। এইচডি গম্ভীর কণ্ঠস্বরে বলল, যদি আমার চেহারা তোমার চির শত্রুর মতো বা ঘৃণা করার কোনো মানুষের সঙ্গে মিল পাও, তখন কি এমন ভালোবাসবে নাকি দূরে সরে দেবে? হিয়া কথাটা শুনে বেশ অবাক হলো, তবু মুখে হাসি টেনে বলল, আমি আপনাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি। যদি আপনি নিগ্রোদের মতো হতেন তবুও সমস্যা ছিল না। আর রইল আমার শত্রু আর অপছন্দের মানুষ, তেমন কেউ নেই। একজন শুধু আছে, খাটাস ভাই, যার সঙ্গে আমার কোনো দিন পড়ে না, তবে তার মতে না হলেও হলো। এইচডির চোখ মলিন হয়ে গেল। হাত ধরে রাখা হিয়ার শরীর আলাদা হয়ে গেল। দুজনের মধ্যে একটু দূরত্ব তৈরি হলো। হিয়া এইচডি এমন কাছে অনেকটা অবাক হলো। কিছু বলার আগে এইচডি শান্তভাবে বলল, যদি তার মতোই হয় তাহলে কি দূরে ঠেলে দেবে? হিয়া এবার রাগ করে বলল, আরে আপনি আমার আর আপনার মাঝে ওকে কেন টানছেন? আমি তো আপনার অন্য কারণ নই, এগুলো ভাববেন না। আমি আপনার ছিলাম, আছি আর সারাটা জীবন থাকবো। চেহারা বড় বিষয় নয়, মনের টান, বিশ্বাস আর সততা সবার উপরে। আপনার উপর আমার ভরসা আছে। তাছাড়া আপনি আমার দেখা ভালোবাসা। এইচডি না চাইতেও মুখে হাসি টানলো। বাকিটা সময় ঠিক করে দিবেন সেই আশায়। ভালোবাসার মানুষগুলোর যখন ভালোবাসার মর্ম বুঝে তখন আর জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না।
ভালোবাসার থেকে দূরত্ব আর কিছুই হতে পারে না। এইচডি নিজের মনের যত জড়তা অপেক্ষা করেও হিয়াকে কিছু সময়ের জন্য নিজের সঙ্গে জড়িয়ে ধরে। হিয়া বেশ লজ্জা পেলেও এত বছরের ভালোবাসার টান ফিরিয়ে দিতে পারেনি। কিছু সময় লাজ লজ্জা ভুলে এইচডির সঙ্গে মিশেছিল, কিন্তু তাদের এই সময় দীর্ঘস্থায়ী হয়নি। এইচডির ফোন আসে। এইচডি তখন শান্ত ও নরম স্বরে বলে, হল রুমে চলে যাও, আর দেরি হলে সবাই খোঁজাখুঁজি শুরু করবে। তাছাড়া এখন আমাদের এই বিষয়ে কাউকে জানতে দেওয়া যাবে না, সময় হলে সবাই জানতে পারবে। হিয়া মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিছু সময় পরে এইচডি ফিরে আসে। হিয়াকে দেখে মুখ থেকে খুশি উছলে পড়ছে। তন্ময় ওকে খুশি হওয়ার কারণ জিজ্ঞেস করছে, কিন্তু সে মনের সুখে খাচ্ছে। তা দেখে তন্ময় গাল ফুলিয়ে বসে আছে। এইচডি কিছু ক্লায়েন্টার বন্ধুরা মিলে গান গাইতে অনুরোধ করছে, কিন্তু এইচডি বারবার না করছে। তখন হিয়া মেসেজ করে, আর একটা গান শোনান না, আমাদের এই দিনটা স্মরণীয় করে রাখতে। এইচডি মুখে হাসি টেনে উঠে গাইতে শুরু করে। এইচডি গানের কণ্ঠস্বর এত চমৎকার সেটা তার জানা ছিল না। তাছাড়া গানটা যে ওকে উদ্দেশ্য করে গাওয়া হয়েছে তা বুঝতে বাকি নেই। এইভাবে হাসি আনন্দে হিয়ার দিনটা পার হয়ে গেল। রাতে 10:30টার দিকে এইচডি হিয়াকে কল দেয়। কিছু সময় ওরা টুকিটাকি কথা বলে। লজ্জা আর সংকোচনের জন্য দুইজনেই কথা বলতে কিছুটা বেগ পেতে হয়েছে, তাই কথা বলার সময় দীর্ঘ করেনি। অফিসে এখন চোখে চোখে ভাব বিনিময় হয় দুজনের। হিয়ার আর এইচডির কাহিনী কিছুটা বন্ধু মহলকে বলছে, আর আলিয়াকে কেউ সম্পূর্ণ কাহিনী জানে না। এইচডি এখন আর তেমন একটা সানগ্লাস পরে থাকে না, কিন্তু হিয়া এখনও আগের মতোই ওর দিকে চেয়ে থাকে। এইচডি মাঝে মধ্যে ওকে নিয়ে লং ড্রাইভে যায়, ফোনে কথা বলে অনেক সময় ধরে। তবে হিয়ার আক্ষেপে এখনও এইচডির চেহারা দেখা হয়নি। তবে মুখে হিয়া কিছুই বলেনি। এইচডি একদিন মজা করে বলেছিল, আমি তোমাকে আমার চেহারা দেখাবো, সেদিন তুমি আমাকে কি দিবে? হিয়া বোকার মতো বলে। যা চাইবেন তাই দেব। এইচডি শব্দ করে হেসে বলে, তাহলে 101টা কিস্তি দিও। হিয়া কথাটা শুনে লজ্জায় লাল হয়ে যায়। আমতা আমতা করে বলে, এই জন্মে দেখার সাথে আর নেই, এভাবেই ভালোই লাগে দেখতে। এইচডি হাসতে হাসতে বলে, সেটা তো হবে না, তুমি দিবে বলেছো মানে দিতেই হবে। হিয়া লজ্জায় আর কিছু না বলে দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এভাবে কেটে যায় 13 মাস। গল্প খুনসুটি দিয়ে ওদের দিনগুলো ভালোই কাটছিল। কয়েকদিন আগে এইচডির সঙ্গে যখন হিয়া রাতে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল, তখন এইচডি বলে, তোমার হাত বাহিরের দিকে মেলে ধরো আর চোখ বন্ধ করো। হিয়া তাই করে। তখন ওপর থেকে শিউলি ফুল হাতে পড়ে। হিয়া বেশ অবাক হয়। হিয়ার সঙ্গে সঙ্গে বলে, আপনি কি আমাদের ছাদে? এইচডি হেসে বলে। হ্যাঁ ঠিক। তারপর কথা শেষ করে হিয়া তাড়াতাড়ি ছাদে চলে যায়। দেখে হিমু আর ইরহাম ছাদে বসে শিউলি ফুল ছিঁড়ে দুজনকে ছিঁড়ে মারছে। ও মনে করেছে হয়তো এইচডি এদিক দিয়ে গেছে আর ওদের কাহিনী দেখে ওকে ওটা করতে বলছে, তাই আর কিছু ভাবে না। হিয়া কথা না বলে নিচে নামতে গেলে হিমু বলে, কি রে পিচ্ছি, এত রাতে এখানে আসলে আবার না কথা বলে চলে যাচ্ছিস? হিয়া বলে, তেমন কিছু না, আমি এসেছিলাম। হিমু গম্ভীর মুখ করে বলে, এখনো রাগ করে আছিস? একটা বারও খবর নিস না? মনে কি পড়ে না আমায়? হিয়া মুখে হাসি টেনে বলে, তোমার কি পড়ে? তোমার যেমন আমার জন্য সময় নেই, তেমনই আমারও। আর রইল রাগ, সেটা কখনো চলে যাবে কিনা জানি না। হিমু আক্ষেপ নিয়ে বলল, কোনো দিন বুঝতে পারলি না আমায়। এই বলে চলে গেল। বর্তমান হিয়া এইচডিকে নিয়ে একটা ছবি প্রোফাইলে কভার ফটো দেয়। তাতে এইচডির চোখে সানগ্লাস পরা ছিল না, সেলফি নিয়েছিল খুব কাছ থেকে। ছবিটা দারুণ সুন্দর হয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে লাইক ও কমেন্টের ঝড় শুরু হয়। অফিসে এসে বিরতির সময় হিয়া এটা করে। এইচডি এখনও ছবিটা দেখেনি। আপলোড দেওয়ার কিছু সময় পর হিয়া এইচডিকে খুঁজতে বের হয়। তখন বলে ছোট ছোড়া আসছে, তার সাথে কথা বলতে বলতে পুলসেটের ওইদিকে চলে গেছে। হিয়াও তাই ওইদিকে এগিয়ে যায়, আর ছোট সাহেবকে সেটাও ভাবতে থাকে। তখনই আলিয়া ওর ফোনে কল দেয়। আলিয়ার ফোন দেখে হিয়া খুশি হয়ে যায়। হিয়া ফোন ধরে হাসি মুখে বলে, আপাই কেমন আছো? এখনো ঘুমাওনি? এত রাতে কি করো? আলিয়া গম্ভীর কণ্ঠে বলে, কিরে, এইচডির সঙ্গে তোর ঝামেলা হয়েছে নাকি? না ভাইয়ার সঙ্গে ঝামেলা শেষ করে দুজন বন্ধু হয়ে গেছিস? হিয়া আলিয়ার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছে না। হিয়ার রাগ করে বলল,
হঠাৎ কী সব বলছো? মাথা ঠিক আছে? আলিয়া রাগের ভাব নিয়ে বলল, মাথা আমার ঠিক আছে। তোর কি হয়েছে? ভাইয়ার সঙ্গে ছবি আপলোড দিয়েছিস কেন? সেটাই তো বুঝতে পারছি না। হিয়া মাথা ভন ভন করছে। আলিয়ার কথা শুনে কি বলছে কি, হিয়া রাগ করে হাত জোরে বলল, কি বলছো এগুলো? আমি ভাইয়ার সঙ্গে ছবি আপলোড দেইনি। আলিয়া গম্ভীর কণ্ঠে আক্ষেপ নিয়ে বলল, তাহলে কি ভূত এসে তোদের ছবি আপলোড দিয়েছে কভার পিকে? হিয়ার রাগে গজগজ করে বলল, আরে ওটা তো আমার ভাইয়ের পিক না, এইচডির ছবি। কাল রাতে লং ড্রাইভে গিয়ে তুলছি। আলিয়া রাগ করে বলল, তোর মাথা? আমার ভাইয়ের ছবি আমি চিনব না? দেখ ভালো করে, ভুলে ভাইয়ের ছবি দিয়েছিস। রাখলাম, ঘুম ধরেছে। এই বলে ফোন রেখে দিল। আলিয়ার সঙ্গে কথা বলতে বলতে কখন পুল সাইডে চলে এসেছে সে বুঝতে পারেনি। দূর থেকে দেখলো এসডি আর একটা ছেলে কথা বলছে। ছেলেটা অন্যদিকে ঘোরা দেখে মুখ দেখা যাচ্ছে না। এসডি গুরুত্বপূর্ণ কথা বলছে তা চোখ দেখে বোঝা যাচ্ছে। ফোন ব্যাগে রাখতে গিয়েও হিয়া ছবিটা বের করে আবার দেখতে লাগলো। তারপর ফোন ব্যাগে রেখে সামনে তাকাতেই দেখলো এসডির সঙ্গে ইলহাম কথা বলছে। মানে উল্টো ঘুরে থাকা লোকটা আর কেউ নয়, ইলহাম ছিল। হিয়া একে একে অনেক কিছু ভাবতে লাগলো। ওর হাত পা কাঁপছে। ওদের দিকে না গিয়ে উল্টো পথে পিছাতে লাগলো। ওদের দিকে চেয়ে তখনই হঠাৎ করে পা পিছলে পুলের পানিতে হিয়া পড়ে যায়। ওরা বেশ খানিকটা দূরে থাকার কারণে হিয়াকে দেখতে পায়নি, কিন্তু পুলে কিছু পড়ে যাওয়ার শব্দ ঠিকই পেয়েছে দুইজনেই, কিন্তু তেমন একটা পাত্তা না দিয়ে কথা বলছে। এদিকে হিয়া সাঁতার জানে না। ও যে পাশে পড়েছে সেদিকটা একটু গভীর, পড়ার সঙ্গে সঙ্গে ওর নাকে মুখে পানি ঢুকে যায়। নিয়তি কখন কি খেল দেখায় তা কারোই জানা নেই। ভালোবাসায় যেমন পূর্ণতা আছে তেমন আছে বিরহ। আর সত্য তুমি যতই গোপন করো না কেন তা প্রকাশ্যে আসতে বাধ্য। হিয়া যখন পানিতে পড়ে হাবুডুবু খেতে যাচ্ছিল তখন বাঁচার জন্য পানিতে হাত ছোড়াছুড়ি করতে থাকে, কিন্তু গলায় আর নাকি মুখে পানির ব্যালেন্স না পাওয়ার কারণে শব্দ করতে পারে না। কিন্তু পানিতে হঠাৎ শব্দ পেয়ে এসডি আর ইলহাম দুজনেই তাকায়। কেউ পড়ে গেছে দেখতে পেয়ে দুজনেই আটকে ওঠে। কিছু একটা খেয়াল হতেই এসডি চিৎকার করে হিয়া বলে সেদিকে দৌড় দেয় আর তৎক্ষণাৎ পানিতে ঝাঁপ দেয়। ইলহামের বুঝতে একটু দেরি হলেও সেও সঙ্গে সঙ্গে দৌড় দেয়। ইলহাম পৌঁছানোর আগে এসডি হিয়াকে পানিতে ধরে ফেলে। ইলহাম এই জন্য আর পানিতে নামে না। এসডি হিয়াকে নিয়ে যত দ্রুত সম্ভব পানি থেকে উঠে পড়ে। হঠাৎ এমনটা হওয়ার কারণে হিয়া ভয়ে আর আতঙ্কে কাঁপতে থাকে। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ইলহাম সঙ্গে সঙ্গে বলে, বলো তুই ঠিক আছিস? পানিতে কিভাবে পড়লি? হিয়ার কোনো হেলদোল হলো না। এসডি হিয়াকে বসা অবস্থায় জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ইলহাম আরও কিছু বলতে যাবে তখনই এসডি হাত উঁচু করে থামতে বলে। তারপর আশেপাশে তাকিয়ে দেখে অনেকে এদিকে জড়ো হয়ে গেছে। পিয়ে তা শুনে দৌড় দিল। 10 মিনিট পর হিয়া এখন বেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। তখনই তার চোখ যায় ইলহামের দিকে, করুণভাবে তাকিয়ে আছে। হিয়ার তখন খেয়াল হয় সে কার হাতের বন্ধনে আবদ্ধ। হিয়া নিজের হাত দিয়ে হাতের মালিকের হাত সরিয়ে চোখ উঠিয়ে দেখতে চাইলে ওর চোখ সারাবড়া হয়ে যায়। সে এসডির বুকে ছিল। হিয়ার তখন পানিতে পড়ার আগের কথা মনে হয়। সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে এইচডির মুখের মাস্ক টেনে খুলে ফেলে। এইচডির চেহারা দেখে হিয়ার মাথায় বাজ পড়ে। না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কাজটা এত দ্রুত হয় যে এইচডি বুঝে উঠতে পারে না। এইচডি করুণভাবে হিয়ার দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। হিয়া এক ঝটকা দিয়ে ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তারপর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে রাগে কিন্তু করুণভাবে বলতে থাকে, তোমরা দুজন আমার সঙ্গে চিট করেছো, তোমরা আমাকে ধোঁকা দিয়েছো, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। এত বড় একটা সত্যি আমাকে বলার দরকার মনে হয়নি তোমাদের। এই জন্যই এতদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, যাতে তুমি আমাকে অনেক বেশি কষ্ট দিতে পারো। কিসের প্রতিশোধ নিলে তুমি আমার কাছ থেকে? কি এমন করেছিলাম আমি? এইচডিআর না, তুমি তো হিমালয় চৌধুরী হিমু, যে কিনা ছোট্টবেলা থেকে আমাকে ঘৃণা করে নিজের রূপের বড়াই করে চলে। আমার মতো মেয়ের সঙ্গে কি তার চলে? আর ভাইও তুমিও আমাকে এর জন্য পর করে দিলে। আমি তোমার মায়ের পেটের বোন আর সে চাচার ছেলে। এত ভেদ তাও কেন? আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার পাগলামো, অনুভূতি সব কিছু তোমার কাছে মজা।
এত ঘৃণা কিভাবে করতে পারো বলো তো? আমাকে কি রাস্তা থেকে তুলে এনেছিলে? যেভাবে শাস্তি দিলে? কাউকে লাগবে না, আমার কাউকে লাগবে না। বলে দৌড় দিতে গেলে হিমু এসে হেয়াকে ধরে ফেলে আর সঙ্গে সঙ্গে বিকট শব্দ করে দুটো থাপ্পড় দেয়। তারপর হাত ধরে নিজের সঙ্গে একটা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। হিমু হেয়াকে জোরে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল আর চিৎকার করে রাগে গজগজ করে বলতে লাগলো, কি ভাবিস কি নিজেকে? অনেক বেশি বড় হয়ে গেছিস। বড় ছোট কাকে কি বলছিস ভুলে গেছিস? আমার উপর রাগ, আমাকে ঝাড়, মার দে, পারলে নিজ হাতে খুন করে ফেল, কিন্তু তোর ভাইকে কেন টানছিস? ইলহামের এতদিনের যত্ন ভালোবাসা সব ভুলে গিয়ে ওকে থকাবাজ বললি। আরে আজ বাধ্য হয়ে বলতে হচ্ছে, স্বার্থপর আমরা না তুই। তুই যখন এইচডি ছবি দেখে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে কঠোর পরিশ্রম করছিলি, তখন যদি তোর ভাই বলতো ওটা আর কেউ না আমি, তাহলে তুই বিশ্বাস করতি? বিশ্বাস করতি না। ছোট মা কিছু বললে তুই রাগারাগি করতি, তখন ওই ইলহাম তোকে সাপোর্ট করতো। তুই যে এইচডি নিজের মন দিয়ে ভালোবেসে ফেলবি, ও কি সেটা জানতো? জানতো না তো। তোর পাগলামি যখন সব কিছু ছাড়িয়ে গেছে, ও তখন বুঝতে পেরেছে না বলে ভুল করেছে। ও আমাকে পর্যন্ত কিছু বলেনি, কিন্তু ও অনেক আগ থেকে জানতো আমি তোকে ভালোবাসি। কষ্ট শুধু তুই পাসনি, আমিও পেয়েছি। এটা ভেবে যে আমি যাকে ভালোবাসি সে আমাকে ঘৃণা করে। শুধু ঘৃণা নয়, চরম সীমানার উপরে। তাও তা কি জন্য তৈরি হয়েছে? আমি তার ভালো চেয়ে তার কাজকর্মে বাধা দেওয়ার জন্য। এগুলো কিভাবে মেনে নিয়ে জীবন পার করছি সেটা কখনো কল্পনাও করতে পারবি না। হিমু একটু সময় নীরবতা পালন করে শান্ত স্বরে আবার বলতে শুরু করলো, দাদা ছোটবেলায় তোর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে। আমি যখন 12 বছর তখন লুকিয়ে বাবা মার কাছ থেকে শুনি। তখন শুনে কেন জানি না অনেক বেশি রাগ উঠে যায়। এই জন্য কিছুদিন তোদের বাসায় আসা বন্ধ করে দিই। কিন্তু তোকে ছাড়া কিছুই তখন মাথায় কাজ করতো না। তোকে দেখতে গিয়ে দেখি রবিনের সঙ্গে হাসি তামাশা করে খেলছিস, কিন্তু রবিন তোকে খারাপভাবে স্পর্শ করছিল। তা দেখে রাগের মাথায় ওকে তো ইচ্ছে মতো মারি আর সঙ্গে তোকেও থাপ্পড় দিই। সেই থেকে তুই আমার সঙ্গে ঠিক মতো কথা বলিস না। কিন্তু আমি মনে মনে সব সময় তোর ভালোই চেয়েছি, মার্জিতভাবে চলতে বলেছি। কিন্তু তুই রবিন আর ওর বোনের কথায় বড় বড় নিঃশ্বাস নিয়ে আবার বলতে লাগলো, এত বড় হয়ে গেছিস, কখন কোনোদিনও খারাপ কিছু হয়নি। কেন জানিস? তোর পেছনে সব সময় সিকিউরিটি গার্ড লেগে থাকতো। এটা আমি আর ইলহাম মিলে তোর জন্য ঠিক করি। রাত দিনের তো হিসাব তোর কাছে ছিল না কোনোদিন। তোর খবর নেওয়ার জন্য রাত জেগে বসে থাকতাম। একটু যদি তোর কণ্ঠটা শোনা যায় এ আশায়। এইচডি হয়ে কাছে আসলেও আমি আমার রূপ নিয়ে তোর সামনে সেদিনই উপস্থিত হয়েছি, যাতে তুই মিল খুঁজে বুঝতে পারিস। কিন্তু তুই এতটাই অন্ধ ছিলি যে চোখে কিছুই পড়েনি। তারপরও বলবি আমি চিট করেছি? কোথায় গেল তোর ভালোবাসা, যেখানে চেহারা ম্যাটার করে না? বলছিলি সব শেষ। 5 বছর ধরে এতটুকু ছিল যে এক বাক্যে চিটার হয়ে গেলাম। আমি জানি তোর সময় লাগবে, তাই বলে এমন কথা কেন বলিস? এখন বড় হয়েছিস। ইলহামকে ছোট করিস না, ওর দোষ নেই, আমি অপরাধী। এই বলে কাছে এসে হিয়াকে জড়িয়ে ধরে বলল, মাফ করে দে, সব ভুলে যা। আমি মেনে নেব, কিন্তু হাসতে ভুলিস না। এটা যে শাস্তি, আমার জন্য আর কিচ্ছু নেই। জামার প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, ভেজা শরীরে বসে থাকিস না, চেঞ্জ করে নে। ডক্টর আসছে, চেক করবে, আমি বাইরে আছি। এই বলে হিমু বাহিরে চলে গেল। বুকের ভেতর তুমুল অস্থিরতা নিয়ে রুম থেকে বের হয়ে এলো হিমু। মনে হচ্ছে তার মনের ভেতর তপ্ত দুপুরের মতো খা খা করছে। কোথাও কোনো জলের অস্তিত্ব নেই, তবুও মনে একটা আশা সব কিছুর সময় ঠিক করে দিবে। অফিস রুমে মলিন মুখে বসে আছে ইরহাম। তার ভ্রু মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, সময় আরও লাগবে। তবুও মলিন মুখ করে বলল, ব্রো, হিয়ার কি অবস্থা? রাগ কি একটু কমেছে, নাকি এখনো আগের মতোই জেদ নিয়ে বসে আছে? হিমু গম্ভীর কণ্ঠে আক্ষেপ নিয়ে বলল, আজকে হিয়াকে আমি চিনতে পারছি না। কি চলছে মনের ভেতর তাও বুঝতে পারছি না। হয়তোবা আমাদের অনেক কঠিন পরীক্ষা দিতে হবে, না হয়ে নতুন করে আবার গল্প শুরু করতে হবে। যেটাই হোক না কেন আমি তার জন্য প্রস্তুত রয়েছি। তুই ওকে আজকে যা ঘটেছে তা নিয়ে কিছুই বলতে যাবি না। ওর সময়ের দরকার। হঠাৎ এভাবে সত্যিটা মেনে নিতে ওর কষ্ট হবে, তাই এগুলো নিয়ে কথা বললে আরও ঝামেলার সৃষ্টি হবে। তাই ওর সাথে নর্মালভাবে আচরণ করবে। ইলহাম মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তখনই সিকিউরিটি গার্ডের কল এলো। ইলহাম সঙ্গে সঙ্গে ধরলো, অপাশ থেকে বলল,
স্যার, ম্যাম ড্রাইভারকে সঙ্গে না নিয়ে একা গাড়ি নিয়ে বের হয়ে চলে গেছে। আমরা পিছু নিয়েছিলাম, কিন্তু জ্যামের কারণে গাড়ি আর দেখতে পাচ্ছি না। গাড়ি বাড়ির রাস্তায় যায়নি। কথাগুলো শুনে ইলহামের মুখ হতাশায় ঢেকে গেল। ফোন রেখে হিমুকে সব বলল। হিমু শুনে আবার কাকে যেন ফোন করে হিয়ার গাড়ির খোঁজ দিতে বলল। হিয়ার ব্যাগ ওদের টেবিলে রাখা মানে ফোনও এখানে লোকেশন ট্র্যাকিং করা সম্ভব হবে না। হিমুর আগে ফোঁস করে বলল, আজ যদি তোর বোন উল্টাপাল্টা কিছু করে তাহলে আমি ওকে খুন করে ফেলবো। মেয়ে মানুষের এতটা রাগ জেদ ভালো না। এ বলে অফিস থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেল। ইলহামও সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বের হয়ে গেল। দুইজনে পাগলের মতো ওকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খোঁজ পাওয়া গেল না। দুপুর গড়িয়ে রাত হয়ে যাওয়ার কারণে হিমু আর ইলহাম চিন্তায় শেষ হয়ে গেছে। বাসে ফিরে কি বলবে বুঝতে পারছে না। তাছাড়া ওর বড় কোনো যদি বিপদ হয়ে যায় তাহলে কি হবে। হিমু রীতিমতো রাগেও চিন্তায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। রাত 12টার দিকে হিয়ার বাবা ফোন করে বলল হিয়া তার কাছে এসেছে, তাকে ভীষণ মিস করাতেই চলে এসেছে। ওকে নিয়ে 3 দিন পর ফিরবে। খবরটা শুনে জানে একটু পানি আসে এদের। হিমু কিছু সময় নীরব থেকে বলে, থাকুক একটু একা, এই বলে নিজের ফ্ল্যাটে চলে যায়। এই 3 দিন হিয়া ওর বাবার সঙ্গে কোনো কথা বলেনি। একা একা সমুদ্র পাড়ে গিয়ে বসে থেকে সময় পার করেছে। মানুষ অধিক কষ্ট পেলে বলে কান্না করতে ভুলে যায়, ঠিক তেমনই ও কান্না করতে ভুলে গেছে। হিমু নিয়মের বাইরে চলছে, কোনো কাজকর্মে মন বসছে না। খুব করে মন চাইছে হিয়াকে একটু দেখতে, কথা বলতে, কিন্তু পারছে না। ওর মলিন মুখে দেখার সাধ্য ওর নেই। হিয়া ওর বাবার সঙ্গে বাসায় ফিরে আসে, কিন্তু গায়ে অনেক জ্বর নিয়ে। হঠাৎ করে সকাল থেকে গা কেঁপে জ্বর আসে। ডক্টর এসে বলেছে ঠিকমতো খাওয়া দাওয়া না করা, ঘুম না হওয়ার কারণে আর অতিরিক্ত চিন্তার কারণে এমন হয়েছে। ইলহাম এসে কিছু সময় ওর পাশে বসেছিল, কিন্তু জ্বরে ওর কোনো হেলদোল নেই। এইদিকে হিমুরও কোনো খবর পাওয়া যায় না আজকাল। ইলহাম কি করবে বুঝতে পারে না। 2 দিন পর রাত 1টার সময় হিমুর মা বাবার আলিয়া দেশে ফেরে। ওরা ফিরে এসে হিমুর বাসায় ওঠে। দেখতে পাই হিমু বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আর কাজের লোকেরা ওর মাথায় পানি ঢালছে। অন্ধ যত গভীর হয় তেমনি বিপদে যেন গভীর হয়ে আসে মাঝে মধ্যে। হিমুর অবস্থা দেখে আলিয়া ও তার বাবা মা গভীর চিন্তায় পড়ে যায়। এত রাতে কি করবে বুঝে উঠতে পারে না। আলিয়া তখন হিমুর ফোন নিয়ে ইলহামকে ফোন করে। ইলহাম তখনও জেগে বসেছিল হিয়ার পাশে। জ্বর এখনও অনেক, ডক্টর দেখিয়েছে কিন্তু লাভ হচ্ছে না। কালকে হাসপাতালে ভর্তি করতে চেয়েছে। এত রাতে ফোনের শব্দে ইলহাম চিন্তায় পড়ে যায়, কিন্তু পরে হিমুর নাম্বার দেখে মুখে হাসি ফোটে। ফোন রিসিভ করে শান্তভাবে বলে, ব্রো এখনো ঘুমাওনি? তখন এর আগে ঝাঁঝালো কণ্ঠে আলিয়া বলে, কেমন ভাই তুমি? তোমার ভাই মরতে বসেছে আর তুমি খোঁজ রাখো না? এই দায়িত্ব পালন করো ব্রোর উপর। আমরা আজ ফিরে না আসলে তো আমার ভাইয়ের লাশ পেতাম মনে হচ্ছে। ইলহাম আলিয়ার কণ্ঠস্বর শুনে বেশ অবাক হয়। তারপর এমন উদ্ভ্রান্তের মতো কথা শুনে রাগে গজগজ করে বলে, এত বড় হয়েছিল এখনো মানুষ হলি না? কি মাঝে কথা বলছিস? বিকেলেও ব্রোর সঙ্গে কথা হয়েছে, বাসায় আসতে বলেছে আজ কাজ অনেক, তাই আসবে না। আমি যদি বিপদের মধ্যে না থাকতাম তাহলে ঠিক হয়ে যেতাম। আর তুই এসেছিস মজা করতে, তাও এত জঘন্য মজা। আলিয়া এবার দ্বিগুণ রাগ নিয়ে বলল, তোমার সাথে মজা করার ইচ্ছে আমার নেই। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে বাসায় চলে আসো। ভাইয়ার অবস্থা ভালো না। সরি, আমরা মাত্র এসেছি, তাই ফোন নাম্বার ঠিক করা হয়নি, হলে তোমাকে কল দিতাম না। ইলহাম বেশি উত্তেজিত হয়ে বলতে লাগলো, সত্যিই ভাই অসুস্থ? আরে আমাকে কিছু বলেনি, চিন্তা করিস না, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। এই বলে ফোন রেখে দিল। সকাল 10টা। হিমুর অবস্থা এখন আগের থেকে বেশ ভালো। জ্বর অনেক কমেছে। সেদিন সারাদিন ভেজা পোশাক পরেছিল, তখন থেকেই ঠান্ডা বেশ লাগে। তারপর কয়েকদিন মানসিক ট্রমা আর অতিরিক্ত কাজের মধ্যে রেখে কোনো নিয়ম পালন করেনি, না খাওয়া না ঘুম, ফলে এমনটা হয়েছে। হাতে স্যালাইন চলছে। বিকেলে রিলিজ নিয়ে বাসে যাবে, কারণ সে হাসপাতালে থাকবে না। হিয়ার বাবা এসেও হিমুর উপর রাগ ছেড়েছে অসুস্থের কথা না জানানোর জন্য, আর বলেছে সবাইকে নিয়ে বাসে ফিরতে। 2 বারই অসুস্থ রোগী দেখার সময় কারণেই একবারেতে সবাই থাকলে চিন্তা কম হবে আর সবার খেয়ালও রাখা যাবে। এদিকে ইলহাম আলিয়াকে প্রথম থেকে শেষ পর্যন্ত কী হয়েছে সব বলেছে, আর এই জন্যই ওর সাথে 3 দিন কথা বলতে পারেনি তাও বলেছে।
সব শুনে আলিয়া হা করে ইলহামের দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না তার ভাইয়া হিয়াকে পছন্দ করে, তাও পাগলের মতো। কিভাবে কি সম্ভব? তবে মনে মনে বেশ চিন্তায় আছে হিয়াকে নিয়ে। যে জেদি মেয়ে, কী সিদ্ধান্ত মনে এঁটেছে কে জানে। তবে ইলহাম বলেছে স্বাভাবিক আচরণ করতে, যেন কিছু হয়নি। আলিয়া মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়েছে। 2 দিন পর হিমু ও হিয়া এখন আগের থেকে বেশ সুস্থ। কেউ কারো সামনে এখনও যায়নি। হিমু তবুও গভীর রাতে হিয়াকে চুপ করে দেখে গেছে, কিন্তু হিয়া একটাবারও হিমুর কাছে যায়নি। আলিয়ার সঙ্গে নর্মালভাবে কথা বলেছে, কিন্তু আগের মতো চঞ্চল স্বভাবটা আর নেই। আজ খুব ভোরে হিয়ার ঘুম ভেঙেছে, তাই কফি করে ছাদে চলে গেছে। ছাদে এসে ঠান্ডা বাতাসে মনটা ভরে গেছে তার, কিন্তু বাতাসে একটা পরিচিত সুবাস ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছে আশেপাশে আকাঙ্ক্ষিত কেউ আছে। পা বাড়াতেই দেখতে পাই হিমু ছাদের একপাশে ব্যায়াম করছে। হিমুকে দেখে ফিরে আসতে গেলেই পেছন থেকে হিমু বলে ওঠে, কিরে পিচ্ছি, এত সকালে আজ উঠে পড়েছিস? হাতে কি কফি? আমার বেশ দরকার ছিল, দে আমায়। হিয়া কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠায় দাঁড়িয়ে আছে হিমুর দিকে চেয়ে। হিমু নিজে ওর কাছে এসে হাত থেকে কফিটা নিয়ে খাওয়া শুরু করে, তারপর বলে, ছি, এত জঘন্য কফি তুই বানিয়েছিস? এটা মুখে দেয়া যায়? মনে হচ্ছে করলার জুস দিয়ে বানিয়েছিস, কেমন বিদঘুটে খেতে। তুই খেয়েছিস? হিয়া ওর কথা শুনে মনে হলো আকাশ থেকে পড়ল। কেমন খাটাস লোক, এই জীবনে ভালো হবে না। কাকে মন দিয়েছিল সে? একে কখনোই না। আর একে নিয়ে ভালোবাসার কথা সে ভাববেই না। তারপর রাগ করে বলল, আপনি ভালো হওয়ার মানুষ নন। আমার কফি আপনাকে কে খেতে বলছে? নিজের মুখ করলা, তাই আশেপাশে সব তাই লাগে। দিন আমার কফি, সকালবেলায় মুডটা নষ্ট করে দিল। এই বলে কফিটা কেড়ে নিয়ে নিজে খেতে লাগলো আর সুনাম করতে লাগলো নিজের। আর এদিকে নিজের কাজে সফল হতে পেরে হিমু বাঁকা হাসছে। সকালবেলা খাওয়ার টেবিলে আলিয়া বলল, ভাইয়া বলে সকালে টেবিলের উপর কফি পায়, সেটা মুখে দিয়েই তার বমি হচ্ছে। এত বিশ্রী ছিল ও, বলে আর কফি খাবে না তাই বল। এই কথা শুনে হিয়া তেলে বেগুনে চলে ওঠে। তারপর মনে মনে বলে, তোকে আজ জীবনের মতো কফি খাওয়াবো। আমার কফি এত বদনাম হারে হারে টের পাইয়ে দেব। আলিয়ার কথা শেষ হওয়ার পর হিয়া দেখলো হিমু ওরফে খাটাস রেডি হয়ে নিচে নামছে। দেখে ছোট্টখাটো একটা ক্রাশ খেয়ে গেল, কিন্তু তাতে কোনো রকম পাতা না দিয়ে নিচের মনে রাগ পুষে রাখলো। হিমু এসে বলল, মা, আমাকে আগে কফি দাও। ইলহাম হেসে বলল, ব্রো, তুমি বললে জীবনে আর কফি খাবে না। আলিয়া কি যেন বললো? আলিয়ার সঙ্গে সঙ্গে ইলহামের হাতে চিমটি কেটে মুখ বন্ধ করতে বলল, কিন্তু ইলহাম তা না করে বলতে লাগলো, নিশ্চিত সকালের কফিটা তোমার বোন বানিয়েছিল, এজন্যই জঘন্য হয়েছে। বিদেশ থেকে কিছুই শেখেনি। বিয়ে দিলে শুধু কৈফিয়ত দিতে হবে। আলিয়া রাগ নিয়ে বলল, একদম বাজে কথা বলবে না। সকালবেলা তোমার সাথে কথা বলে মুড নষ্ট করতে চাই না। আমার হাতের খাবার খেলে জীবনের মতো মুখে লেগে থাকবে, বুঝতে পেরেছো? ইলহাম হেসে বলল, হ বুঝতে পারছি, নির্ঘাত পাবনায় যেতে হবে। ইলহামের কথা শুনে সবাই হাসতে হাসতে শেষ। হিমু টেবিলে বসতে বসতে বলল, আর একজন তো অসুখের বাহানায় পড়াশোনা, চাকরি সবকিছু বাদ দিয়ে বসে আছে। আজকে যদি উপস্থিত না থাকে তাহলে 7 দিন হবে, আর এর জন্য নামও কাটা যাবে। সিদ্ধান্ত তার। রাগ, জেদ, অভিযোগ, অভিমান, অসুস্থতা সব বাদ দিয়ে যেন উপস্থিত থাকে 9টার মধ্যে। হিয়া অসহায় হয়ে ঘড়ির দিকে তাকালো, আর 8:15 বাজে। মনে মনে খাটাস খাটাস বলে কিছু বকাও দিল। 14 গোষ্ঠী নিয়ে বকা দিল না, কারণ তাতে সেও পড়ে। মনে মনে আগেই ভেবে রেখেছিল আজ কাজে যাবে, কিছু শিখতে আর করতে দোষ কি। পরে কপালে যা আছে তা দেখা যাবে, তাই হাতের রুটি নিয়ে মুখে ভরে নিজের রুমের দিকে ছুটল। হিয়ার ছোটা দেখে ইলহাম আর হিমু শান্তির দীর্ঘশ্বাস ছাড়ল। ওকে আগের মতো দেখতে চায় ওরা, পরে যা হবার হবে। হিয়া রেডি হয়ে এসে দেখলো ইলহাম আর হিমু কেউ নেই। আলিয়া, বড় মা আর তার আম্মু খাচ্ছে আর কি নিয়ে যেন আলোচনা করছে। হিয়া তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে দেখলো বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। তা দেখে উঠে বসে বলল, ভাইও, তুই না থাকলে আমার কি হতো? তাড়াতাড়ি চলো, তোমার ব্রো যে একটা খাটাস, সত্যি দেরি হলে নাম কেটে দেবে। এই বলে বসে পাশে ফিরে তাকাতেই দেখলো হিমু বসে আছে আর ইলহাম সামনে। হিয়া নিজেকে বাঁচাতে ব্যাকল মার্কা হাসি টেনে বলল,
আরে বড় ভাইয়া, আপনি এখানে? ভালো তো, ছোট বোনের উপর একটু দয়া উদয় হয়েছে। আল্লাহ আপনার মঙ্গল করুক, আমিন। ওর কথা শুনে হিমু সেই রাগ হলো, তবু কিছু বলল না, কিন্তু ইলহাম সামনে থেকে শব্দ করে হাসতে শুরু করলো। হিমু রেগে হিস করে বলল। সব তোলা রইল। হিয়া হাত নাড়িয়ে মাছি তাড়ানোর ভান ধরে ভাব নিল। তা দেখে হিমু বাঁকা হাসল। অনেকদিন পর কাজে গিয়ে হিয়ার বেশ ভালো লাগলো। তন্ময়ের কাছে এসে মুখে হাসি টেনে বলল। কিরে, কেমন আছিস? সুস্থ হয়েছিস এখন? বাসায় 2 দিন গিয়েছিলি, কিন্তু ওর অবস্থা খারাপ ছিল। তার উপর কারোর সঙ্গে কথা বলছিস না। তারপর শুনলাম বাসায় তোদের অনেক মেহমান, তাই আর যায়নি। তার উপর তোর যে ভাই, ভয় আর যায়নি। পরে যদি বলে আমাদের জন্য অসুস্থ হয়েছিস, এই জন্য। হিয়া হেসে বলল। ঠিক আছে, সমস্যা নেই। তন্ময় তারপর হেসে বলল। আসলে কি হয়েছিল তোর? এমন অসুস্থতা কেমনে হইলি? আর এইচডি স্যারও কেমন জানি হয়ে গেছে। ক্লাসে কারোর সঙ্গে তেমন কথা বলে না, রাগী আর গম্ভীর হয়ে গেছে। কিছু কি হয়েছিল তোদের? কথার মাঝেই এইচডি আগের লোকে ক্লাসে প্রবেশ করলো। তা দেখে হিয়ার আগের দিনে সুখের আর দুঃখের কথাগুলো মনে পড়ে বুকের ভেতর হু হু করে উঠল। অবাধ্য চোখ না চাইতেও হিমুর দিকে চলে গেল, কিন্তু হিমু অবাক করা একটা কাজ করলো। তার চোখে চশমাটা খুলে ফেলল। তাতে মেয়েরা কিছুটা শোরগোল শুরু করলো। হিয়া নিচের মধ্যে কাঠিন্যতা বজায় রেখে চোখ সরিয়ে ফেলল। তাই হিমুর চোখ এড়ালো না। 2 ঘন্টা ক্লাস নিয়ে বের হয়ে গেল। তখনই পিয়ন এসে বলল, হিয়া ম্যাডামকে স্যার ডাকে। হিয়া তা শুনে চোখ বড় বড় করে ফেলল। পিয়নকে সে কি বলবে ভেবে পাচ্ছে না। আশেপাশে সবাই ম্যাডাম শুনে ওর দিকে তাকিয়ে আছে। হিয়া কথা না বাড়িয়ে পিয়নের পেছনে চলে গেল। হিমুর কেবিনের সামনে এসে ওর হাত পা কাঁপছে। এর আগে এইচডির কাছে 4বার আসলেও এরকম অনুভূতি হয়নি, কিন্তু আজ কেন জানি নিজেকে অসহায় মনে হচ্ছে। হিয়ার চিন্তাভাবনার মাঝে হিমু ভেতর থেকে গম্ভীর কণ্ঠে বলল। পৃথিবীর সব চিন্তা ভাবনা শেষ হলে ভেতরে আসতে পারেন মিস। হিয়া নিজের কপালের উপর একটা বাড়ি দিয়ে হিমুকে মনে মনে বকা দিতে দিতে ভেতরে ঢুকল। হিমু এখন নর্মালভাবে আছে, মুখে কোনো মাস্ক নেই, নেই চোখে সানগ্লাস। মুখটা দেখে মনে হচ্ছে অনেকটা শুকিয়ে গেছে। আগের মতো মুখের সেই গম্ভীর ভাব আর রাগ দেখতে পাওয়া যাচ্ছে না। শান্ত স্নিগ্ধ লাগছে চোখ জোড়াও। হিমু হিয়ার ভাবনার মাঝেই বলল। দেখা শেষ আমাকে? কি দেখিস বলতো এই মুখে? কিছু কি মুখে বেশি আছে? 2টা চোখ বা কান? আমার মনে হয় মাথা বেশি আছে। হিয়া কথা শুনে এবার বেশ লজ্জা পেল, কিন্তু ভাব নিয়ে বলল। আমি তো আপনার মাথায় শিং খুঁজতেছিলাম। কথায় কথায় যার এত রাগ আর ব্যবহার, সেটা এখন না বলি কেন রেখেছেন তাই বলুন। হিমু বাঁকা হেসে বলল। তোর কি মনে হয় তোর সাথে প্রেম করতে ডেকেছি? ঝগড়ুটে মহিলার সঙ্গে কোনোদিনও তা হবে না। হিয়ার রাগ নিয়ে বলল। কি বলেন? তাহলে গত 2 মাস কি ছিল? নিজে খুব সাধু। হিমু হাসতে হাসতে বলল। কিছু ছিল নাকি? মনে তো পড়ছে না। হিয়া এবার দ্বিগুণ রাগ নিয়ে বলল। কেন, নতুন কাউকে পেয়েছেন বুঝি, এই জন্যই মনে নেই? রাগের মাথায় কি বলছে হিয়া নিজেই জানে না। হিমু চেয়ার ছেড়ে উঠে হিয়ার কাছে এসে বলল। এই হিমালয় চৌধুরী হিমুর পছন্দ এত লো নয় যে একটা বাদ দিয়ে একটা ধরতে হবে। বাসা থেকে পাত্রী পছন্দ করছে, এবার ভাবছি বিয়ে করে নিব। জিএফ দিয়ে কাজ হবে না, বয়স তো কম হলো না। পাত্রী দেখছে। কথাটা শুনে হিয়ার চোখ ঝাপসা হয়ে এলো। তবুও হিমুর চোখের দিকে তাকালো, দেখলো ওর দিকেই তাকিয়ে আছে। হিমু চোখের ভাষা বুঝতে পেরে বাঁকা হাসলো। তারপর হিয়ার হাতে কিছু কাগজ ধরিয়ে দিয়ে বলল, এগুলো আগের দিনের সব পড়াও কাজ, ভালো করে পড়ে শেষ করিয়ে 3 দিন পর পরীক্ষা হবে। এই বলে দূরত্ব তৈরি করে বলল, এখন আসতে পারেন। হিয়া কোনো রকম শব্দ না করে বের হয়ে এলো। হিয়ার মনে অস্থিরতা তৈরি হয়েছে। সে না চাইতেও বারবার হিমুর কথা মনে করেছে, আর সেই দিন সে রাগ করে কথাগুলো বলেছিল সেগুলো ভালোভাবে চিন্তা করে দেখেছে হিমুর কথা সব সত্যি। আর এতদিন ও যাই করুক না কেন, শুধুমাত্র হিমুকে রাগানোর জন্য করেছে, নিজের ইচ্ছায় বা মন থেকে নয়। হিমু যখন হঠাৎ করে দূরে চলে যায় তখনও অনেক বেশি একা হয়ে পড়ে, যার কারণে ওভাবে ওকে রাগালে বকার জন্য হলে ওর কাছে আসবে। আর এমন একটা দিন নেই ওর নাম ছাড়া দিন পার হয়েছে। আর রইল এইচডি ওকে সবসময় আইডল ম্যান হিসেবে ভেবেছে, কিন্তু দিন শেষে হিমুর সঙ্গে মেলানোর চেষ্টা করেছে। ও অনেক আগেই জানতে পারে হিমুই হলো এইচডি, কিন্তু ওর মুখে সত্য আর ভালোবাসার কথা শুনতে চেয়েছিল।
কিন্তু স্ত্রী হয়ে ওর কাছে কখনো ভালোবাসা স্বীকার করেনি, তাই ওই দিন ইচ্ছে করে এমন করেছিল, তবুও লাভ হয়নি, তাই মনের দুঃখে নিজেকে শাস্তি দিয়েছে এতদিন। আসলে ভালোবাসা বড় অদ্ভুত, মানুষকে কি করায় বোঝা যায় না। ক্যাম্পাসের মাঠে বসে আছে বন্ধু মহল। লিমা হাসতে হাসতে বলল, কিরে হিয়া, তোর কি এইচডির সঙ্গে ঝামেলা হয়েছে, তাই তোর এই অবস্থা? তমাল হাসতে হাসতে বলল, ঝগড়া কর আর যাই কর, আমার দাবাত চাই। কিসের দাওয়াত? তমাল হাসতে হাসতে বলল, ওকে বল বিয়ে করতে আর আমাকে দাওয়াত দিতে, না হয় মরে যেতে, তবুও তো 40 আর দাওয়াত পামু। তমালের কথা শুনে সবাই হাসতে হাসতে শেষ। আর লিমা বলল, শয়তান, কত বড় ভাবা যায়, দাওয়াতের জন্য মেরেই ফেললো ওকে। তমাল এবার একটু গম্ভীর হয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করার ছিল রে হিয়া, সত্যি কথা বলবি, তুই কি তোর খাটাস ভাইকে ভালোবাসিস নাকি এইচডিকে? তমালের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল, কিন্তু হিয়ার মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। এমন একটা প্রশ্নের জন্য ও মোটেও তৈরি ছিল না। তন্ময় একটু রাগ করে বলল, তোমাল, তোর মাথা ঠিক আছে? কি বলছিস? তুই জানিস না হিয়া এইচডি পাগলের মতো ভালোবাসে, আর এইচডির জন্য কি কি করেছে? লিয়াও তন্ময়ের কথায় সহমত প্রকাশ করলো। হিয়া তখনও নিশ্চুপ। তমাল হাসলো, তারপর বলতে লাগলো, মুখে ভালোবাসি ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? ওর চোখে আমি কখনো এইচডির জন্য ভালোবাসা দেখিনি, যা দেখেছি শুধু পাগলামি। কিন্তু ওর খাটাস বাইকে নিয়ে যখন কোনো কথা বলতে দেখেছি, তখন ওর চোখ মুখ অন্যরকম লেগেছে। বলতে গেলে রাগ, অভিমান, অভিযোগ, আর সঙ্গে না দেখতে পাওয়ার তীব্র কষ্ট, যা একজন মানুষকে ভালোবাসতে প্রকাশ পায়। বলতে পারবি ও খাটাস শব্দটা দিনে যতবার নিয়েছে, এইচডি শব্দটা সে কখনো নিয়েছে? আর এত রাগ, অভিমান, অভিযোগ আমরা তার উপরে করি, যাকে আমরা ভালোবাসি। তমালের কথা শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। তারপর হেয়ার দিকে তাকিয়ে হেয়ার রীতিমতো ঘামছে, চোখ মুখ অন্যরকম লাগছে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের করছে না। লিমা হিয়াকে ধাক্কা দিয়ে বলে, কিরে, তুই চুপ কেন, কথা বল। তমাল যা বলছে তা কি সত্যি? তাহলে আমাকে এইচডির সঙ্গে লাইন করে দে। হিয়া কথাটা শুনে চোখ বড় বড় করে ফেলল। এ মেয়ে বলে কি, সে এইচডি ভাগ কাউকে দেবে না? নাম দুটো হলেও মানুষ তো একজন। এখনও মনির সঙ্গে নিজের মস্তিষ্কের মিল করাতে পারেনি। আর সব জেদ নাকি ভালোবাসা বুঝতে পারছে না। তবে এতটুকু বুঝছে খাটাসের পাশে কাউকে সে মানতে পারবে না, কখনোই না। নীরবতা ভেঙে হিয়া বলল, কী সব কথা নিয়ে পড়লি তোরা? বাদ দে, শুনতে ভালো লাগছে না। লিমা মুখ ছোট করে বলল, আর একটা লাইন করে দে না। আচ্ছা, আগে বলতো তোর খাটাস ভাই দেখতে কেমন? যদি দেখতে সুন্দর হয় তাহলে হয়তো আমি তোর ভাবি, হতে সমস্যা নেই। তখন আর সে তোকে জ্বালাবে না, বিষয়টা দারুণ হবে। আমিও সারা জীবন তোর সঙ্গে থাকতে পারবো। হিয়া রেগে হিস হিস করে বলল, একবার বলেছিস, শুনেছি, ভুলেও দ্বিতীয়বার উচ্চারণ করবি না। এ বলে উঠে যেতে নিলেই কারোর সঙ্গে ধাক্কা খায়, চোখ তুলে দেখতে পায় তাই অনাকাঙ্ক্ষিত মানুষটিকে। হিয়া সঙ্গে সঙ্গে 2 কদম পিছিয়ে আসে আর বলতে থাকে, আপনি এখানে? হিমু বাঁকা হেসে বলে, ছোট আব্বু তোকে নিয়ে যেতে বলেছে তাই। তখনই পেছন থেকে তমাল বলে, আপনি কে হন হিয়ার? হিমু হিয়ার দিকে তাকিয়ে বলে, কাজিন, ওর বড় আব্বুর ছেলে হিমালয় চৌধুরী হিমু। বন্ধুদের চোখ বড় বড় হয়ে যায়। লিমা তো একভাবে চেয়ে থাকে। হিয়া লিমার দিকে তাকিয়ে রাগে বলে, নজর ঠিক কর, পাপ হবে। কেউ রাগের কারণ না বুঝলেও হিমুর বুঝতে সময় লাগে না। হিমু হেসে বলে, শুক্রবার তোমাদের আমাদের বাসায় দাওয়াত রইল, আসবে কিন্তু। হিয়া চোখ পাকিয়ে হিমুর দিকে তাকিয়ে বলল, কিসের দাওয়াত দিচ্ছেন? আর আপনাকে কে দিতে বলেছে? হিমু এবার শব্দ করে হেসে বলল, তো 40 আর দাওয়াত দিলাম মাথা মোটা। এ বলে সামনে হাঁটতে লাগলো। আর এদিকে বন্ধুরা সবাই হাসতে হাসতে শেষ। হিয়ার আর বুঝতে বাকি রইল না, হিমু ওদের সব কথা শুনে ফেলেছে। এখন কি হবে? হিয়া হিমুর পেছনে পেছনে গিয়ে গাড়িতে ওঠে, কিন্তু কোনো কথা বলে না। এইচডি হয়ে যখন ওরা লং ড্রাইভে গিয়েছিল তখন
টুকটাক কথা বলতো, কিন্তু তেমনটা নয়। তবে হিয়া ওর হাত দিয়ে ওর হাতটা ধরেছিল একবার। আজ বুকের ভেতর খারাপ লাগা আর অস্থিরতা কাজ করছে। মন চাইছে ঝগড়ার ছলে হলেও একটু কথা বলি, কিন্তু ভয় আর লজ্জায় বলতে পারছে না। তবে বারবার আর চোখে একটু দেখে নিয়ে গোপন দীর্ঘশ্বাস ফেলল। নীরবতা ভেঙে হিমু শান্তভাবে বলল, আজকে যে নোটগুলো দিয়েছি সেগুলো বুঝতে জানি অসুবিধা হবে, তাই রাতে আমার রুমে এসে বুঝে যাস। কথাটা শুনে হিয়া কিছু বলল না। হিমু হিয়ার দিকে তাকিয়ে থেকে আবারও শান্তভাবে বলল, কিছু জিনিস মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে হয় না, মন দিয়ে করতে হয়। মন দিয়ে চিন্তা করলে মস্তিষ্ক তা খুব সহজে গ্রহণ করে। মনের বিরুদ্ধে কাজ করলে শান্তি হারিয়ে যায়, আর মানুষ তখন জীবন্ত দাস হয়ে যায়। সব কিছু সময় নিয়ে ভেবে সিদ্ধান্ত নিবি, এটা আমার বিশ্বাস। হিয়া চোখ মেলে হিমুর চোখের দিকে তাকালো। দুই জোড়া চোখ এক হলো। দু চোখ জোড়ায় অনেক আকুতি, কিন্তু তার প্রকাশ করার শক্তি বা সাহস কারণেই। বেশ কিছু সময় পার হলো। হিয়া মাথা নেড়ে হ্যাঁ বলে চোখ সরিয়ে নিল। রাতের বেলা সত্যি হিয়া পড়াগুলো বুঝতে পারছে না, বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। তন্ময়কে ফোন দিয়েছিল, কিন্তু সে ওর সাথে মজা নিচ্ছে। আর কাকে পছন্দ করে জিজ্ঞেস করছে, হিয়া মানা করেও শুনছে না। উপায় না পেয়ে হিয়া হিমুর রুমে যাওয়ার জন্য উঠতে গেলে দেখে হিমু ওর দরজায় দাঁড়িয়ে আছে। মুখে হাসি টেনে হিমু বলল, কি কার উপরে রাগ করে গজগজ করছিস? কাজগুলো বুঝতে পেরেছিস? দেখি কি কি শেষ করলি। হিয়া আর কিছু না বলে কাগজগুলো এগিয়ে দিয়ে দেখালো, আর যেগুলো ভুল হয়ে গেছে সেগুলো হিমুকে বুঝিয়ে দিচ্ছে। এইভাবে বেশ কিছু সময় ওরা কাজ নিয়ে আলোচনা করতে করতে বেশ কাছাকাছি হয়ে গেল। হঠাৎ হিয়া হিমুর দিকে তাকাতে গিয়ে হিয়ার ঠোঁট হিমুর মুখে স্পর্শ করলো। ঘটনাটা এত তাড়াতাড়ি হওয়াতে কেউ কিছুই বুঝে উঠতে পারল না। দুজনেই দুজনের দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। কিছু সময় পর দুজনেই দুজনের কাছ থেকে দূরে সরে এলো আর চোখ লুকানোর চেষ্টা করলো। হিমু কিছুটা আমতা আমতা করে বলল, বাকিটা কাল বুঝিয়ে দিবনি, আমার একটা জরুরি কল করতে হবে, আমি আসি। এই বলে হিমু বের হয়ে চলে গেল। হিয়া এত সময় দম বন্ধ করে বসেছিল। হিমু যেতেই বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। এটা কি হলো ভেবেই অবাক হচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। নিজের মাথায় নিজেই বাড়ি মারলো দেখে শুনে সাবধানে চলাচল করতে পারে না বলে 2 দিন কেটে গেছে। এর মধ্যে আলিয়া আর ইলহাম সারাদিন ঝগড়া আর ঝামেলা করে বাড়ি মাথায় তুলে রেখেছে। তাদের ঝগড়ার মূল কারণ হলো শুক্রবার অনুষ্ঠানে কে কী পড়বে। আর হিয়া এগুলোর কিছুই জানে না। কালোর পরীক্ষা, তাই দিন দুনিয়ার খবর রাখার সময় নেই। হঠাৎ মনে পড়লো হিমুর কফির নিন্দা করেছে, তার প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। পড়া বাদ দিয়ে শয়তানি বুদ্ধি এটি রান্নাঘরে গেল। তারপর স্পেশালভাবে একটি কফি বানালো। কিন্তু তখনই আবার মনে পড়লো মজাটা ডাবল হলে কেমন হয়, তাই কফি 1 কাপের জায়গায় 2 কাপ করলো। তারপর নাচতে নাচতে আলিয়ার রুমে গিয়ে হেসে বলল, আপাই এটা তোমার ভাইয়ের জন্য, বড় মা পাঠিয়েছে। আমি গেলে ঝগড়া শুরু করবে, এখন ঝগড়া করার মুড নেই, তাই দিয়ে আসো। আর হ্যাঁ, এটাও নিয়ে যাও ভাইয়ের জন্য, আমার কাল পরীক্ষার সময় নেই। আলিয়া মুখ কালো করে বলল। আমারটা কই? হিয়া মুখে লম্বা হাসি টেনে বলল, তোমারটা পাবে একটু পরে, চিন্তা করো না ভাই। এই বলে চলে গেল। কিন্তু আলিয়ার কেমন জানি ঘাবলা লাগলো। তবু চিন্তা করা বাদ দিয়ে হিমুকে আগে কফি দিয়ে ইলহামের রুমে গেল। ইলহাম আলিয়াকে দেখে বলল, কী রে শাকসুন্নি, রাতের বেলা চুল ছেড়ে বউ বউ ভাব নিয়ে কফি নিয়ে আসলি, কাহিনী কি? আলিয়া রাগের ভাব করে বলল, শাকচুন্নি বলে আবার বউ বলছো? ভাইয়ের মতো স্বভাব হয়ে যাচ্ছে। ভালো কাজের দাম দিতে জানো না? ইলহাম হেসে বলল, দাম কি আদর দিয়ে দিতে হবে নাকি অন্যভাবে? আলিয়া মুখ ফেংচি কেটে বলল, ভদ্রলোক কথা বলা এখনো শেখনি? ইলহাম মুখে কফি নিয়ে কিছু বলতে যাবে, তখনই ওর অবস্থা খারাপ হয়েছে। ইলহাম সঙ্গে সঙ্গে আলিয়ার দিকে রেগে বলে, এত রাতে তোর দুষ্টামি মাথায় চাপছে, দাঁড়া। এই বলে কফিটা ওকে জোর করে ওর মুখে ঢুকে দেয়। একটুখানি কফি মুখে ঢুকাতেই আলিয়ার অবস্থা খারাপ। দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছু সময় চোখে মুখে পানি দিয়ে ফিরে আসে। ওর অবস্থা দেখে ইলহাম হাসতে হাসতে শেষ, আর বলে, মজা করবি আর কখনো? আলিয়া মাথায় হাত দিয়ে বসে পড়ে বলে, হায় আল্লাহ, আজ হিয়ার খবর আছে। ভাইয়া যে কি করবে। ইলহাম বড় বড় চোখ করে বলে, কাহিনী কি? আলিয়া ইলহামকে ভয়ে ভয়ে সব বলে।
এলহাম তা শুনে একই ভঙ্গিতে ওর পাশে বসে ওর দিকে তাকায়, তারপর দুজনে একসঙ্গে হেসে ওঠে। হিমু কফিতে চুমুক বসাতেই অবস্থা খারাপ হয়ে যায়। করলার জুস লবণার সঙ্গে লবঙ্গ মিশিয়ে স্পেশাল কফি তৈরি করেছে, চিনি চ পর্যন্ত দেয়নি। বেচারার মুখের রিয়াকশন দেখার মতো ছিল। হিমুর আর বুঝতে বাকি থাকে না এটা কার কাজ হতে পারে। রাগে গজগজ করতে করতে হেয়ার রুমের সামনে গেল। ভেতর থেকে দরজা বন্ধ। হিমু খুব শান্ত ও ভদ্রভাবে নক করল, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। 2 থেকে 3 বার নক করলো, তবুও কোনো সাড়া পাওয়া গেল না। হিয়া হিমুর যাওয়ার শব্দ পেয়ে এবার শব্দ করে হাসতে লাগলো, কিন্তু বেচারের দুঃখ ওর রিয়াকশন দেওয়া চেহারা না দেখতে পেলে। সকালবেলা ঘুম থেকে উঠে হিয়া হিমুকে পেল না, সে নাকি আগেই বের হয়ে চলে গেছে। হিমু বাঁকা হেসে মনে মনে বলল, যত দূর খুশি পালিয়ে যাও, ঘুরে আমার কাছেই আসতে হবে। হিমু অফিসে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখল। হিয়া তন্ময়কে কি যেন বলছে আর হাসতেছে, সঙ্গে তন্ময়ও। হিমু তা দেখে বাঁকা হাসে। পরীক্ষা নেওয়ার জন্য হিমু রুমের মধ্যে প্রবেশ করে। হিমুকে দেখে হিয়া চোখ সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলে। পরে ট্যারা করে দেখতে গিয়ে দেখে হিমু ওর দিকেই তাকিয়ে আছে, কিন্তু হিমুর রিয়াকশন শান্ত, তাই হিয়া ভদ্রলোক হয়ে বসে থাকে। দীর্ঘ 3 ঘন্টা ওদের পরীক্ষা হয়। পরীক্ষা হলে হিয়া ভুলেও হিমুর দিকে তাকায়নি, কিন্তু হিমু হিয়াকে মন ভরে দেখে নেয়। পরীক্ষা শেষ করে হিয়া বের হওয়ার সময় হিমুকে হঠাৎ করে হ্যাঁচকা টান দিয়ে পাশের রুমে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে দেয়। ঘটনাটা এত তাড়াতাড়ি হওয়ায় যে হিয়া বুঝতে পারে না আর অনেক ভয় পায়। যখন নিজের কাছে পরিচিত মানুষের সুবাস পায় তখন দীর্ঘশ্বাস ফেলে। তারপর চোখ তুলে নিজের খুব কাছে হিমুকে দেখতে পায়। কিছু সময় 2 জোড়া চোখে দৃষ্টি বিনিময় হয়। হিয়ার বুক হৃদস্পন্দন বৃদ্ধি পায়, মনে হয় হিমু তা শুনতে পাবে। হিয়া নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলো, এটা কি করলেন? মানুষ যদি দেখে উল্টোপাল্টা কথা বলে তখন কি হবে? বদনাম তো আমার হবে, তখন কেমন হবে? হিমু গম্ভীর কণ্ঠে বলে। তোর কি মনে হয় আমি তোর বদনাম হবে এমন কোনো কাজ করতে পারি? হিয়া শান্তভাবে বলল, দেখার ইচ্ছেও নেই, সরুন, আমাকে যেতে হবে, অনেক কাজ আছে। হিমু হাসতে হাসতে বলল, কালকে যা করেছিস তার হিসাব শোধ না করে কিভাবে যাওয়ার আশা করিস? দুষ্টুমি করার সময় মাথায় থাকে না তা? হিয়া শুকনো ঢোক গেলে মুখ থেকে কথা বের হওয়ার শক্তি পাচ্ছে না। হঠাৎই হিয়া নিজের খেয়াল হারিয়ে ফেলে। হিমুর মুখের চাপদারিতে হাত রাখে, সঙ্গে সঙ্গে হিমু অবাক হয়ে হিয়ার আরও একটু কাছে এসে পড়ে। কিছু সময় দৃষ্টি বিনিময় করে দুজনেই। হিমু হুট করে নীরবতা ভেঙে হিয়াকে জড়িয়ে ধরে পাগলের মতো বিলাপ করে বলে, আমাকে তোর থেকে আর দূরে রাখিস না। তোর সাথে কথা না বলে আমি থাকতে পারি না। ওইদিন রাগের মাথায় কি বলেছি জানি না, আমাকে মাফ করে দে। রাগের মাথায় গায়ে হাত তুলেছি, আর কখনো এমন ভুল হবে না আমার। হিয়া তবুও কিছু বলে না। হিমু আরও কিছু বলতে যাবে তার আগেই দরজায় টোকা পড়ে। হিমুর ভীষণ রাগ ওঠে। হিয়াকে আস্তে করে বলে পেছনের দরজা খুলে বের হয়ে যেতে। হিয়া তাই করে, তারপর হিমু দরজা খুলে। হিমু দেখে তন্ময়, তার পিয়ার সঙ্গে আরও কিছু মানুষ দাঁড়িয়ে আছে। হিমু রাগী কণ্ঠে বলে, এখানে কি চাই? তন্ময় আমতা আমতা করে বলে, হিয়াকে পাচ্ছি না, তাই খুঁজে বেড়াচ্ছি। ও কি আপনার সাথে আছে? হিমু হেসে বলে, মাথায় তার আছে নাকি গেছে? স্টুপিড, সে কেন আমার সঙ্গে থাকবে? তখন হিয়ার ফোন আসে তন্ময়ের কাছে আর বলে, আমি গেটের কাছে, তুই কোথায়? তন্ময় আস্তে করে বলে, আসছি দাঁড়া। হিমু কোনো রকম শব্দ না করে রুম থেকে বের হয়ে চলে যায়। হিয়ার মনটা আজ অনেক বেশি ফুরফুরে। মনের ভেতরে অন্যরকম ভালো লাগা কাজ করছে। বাসায় এসে ফ্রেশ হয়ে অনেক দিন পর হলুদ কমলা রঙের একটা 3 পিস পরেছে। মুখে হালকা সাজ আর চুলগুলো ছেড়ে দেওয়া। নাস্তার জন্য নিচে নামতেই সবাই হিয়ার দিকে বড় বড় চোখ করে তাকালো। আলিয়া অবাক হয়ে বলল, আমি কি আজ ভূত দেখছি? তুই 3 পিস পড়তে জানিস? তা তো জানতাম না, অনেক সুন্দর লাগছে। হিয়া আলিয়ার সেসব কথায় পাত্তা না দিয়ে বলল, তোমরা এখানে এগুলো দিয়ে কি করছো? আর এত লিস্ট কিসের? কোনো অনুষ্ঠান আছে নাকি? হিয়ার আম্মু রাগ করে বলল, সংসারের দিকে মন আছে নাকি তোর? শুধু ভাইয়ের মতো কাজ পাগল হয়েছিস। পরশু বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, তোর বড় আব্বুরা এসেছে বলে, আর ও কাদের কথা যেন বলল, তাই সেগুলোর জন্য কি কি করা হবে তাই আলোচনা হচ্ছে। হিয়া মুখ ভেঙচি কেটে বলল, এগুলো আমার জানার দরকার নেই।
তোমরা আছো কি করতে? এ বলে হিয়া সোফা ছেড়ে রান্নাঘরের দিকে গেল। আলিয়াও পিছু নিল। আলিয়া বলল, আরও একটা কাহিনী আছে। আব্বুর বন্ধুর মেয়ের সঙ্গে ভাইয়ের আংটি বদল হবে। হিয়া অবাক হয়ে চিৎকার দিয়ে বলল। কি বললে তুমি? আলিয়া মুখে হাসি টেনে বলল, আমি আব্বুকে বলতে শুনেছি ভাইকে সারপ্রাইজ দেবে। ভাইয়ের সঙ্গে লিলি আপুর বেশ ভাব আছে। হিয়া কথাটা শুনে হতভম্ব হতবিহবল হয়ে গেছে। ওর হাত পা কাঁপছে, কি যেন হারানোর ভয়ে দম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। অনুভূতিগুলো জড়ো হয়ে বুকের চাপ দিচ্ছে। হিয়া চোখ বন্ধ করে ফেলে। চোখে ভেসে ওঠে প্রথম দিন এইচডি তাকে জড়িয়ে ধরা, তারপর হিমুর জড়িয়ে ধরা, পানি থেকে তুলে ওর পাগলামি, রাতের আধারে ওকে লুকিয়ে দেখে যাওয়া। জ্বরের সময় হিমু লুকিয়ে ওর কপালে আদরের পরশ দিয়ে যাওয়া, রাতে ছাদ থেকে ওর হাতের ওপর শিউলি ফুল ফেলা, ওকে শুনিয়ে রাতে ছাদে গান গাওয়া, আরও কত মিষ্টি স্মৃতি। চোখ বন্ধ রেখে চোখের কোণ বেয়ে লোনা চল গড়িয়ে পড়ল। আর কিছু না ভেবে সেখান থেকে দৌড় দিয়ে বের হয়ে নিজের ঘরের দিকে ছুট লাগালো। আলিয়া তা দেখে অবাক হলো, মুখে হাসি ফুটে উঠল। আলিয়া ফোন বের করে কাকে যেন মেসেজ দিল। মেসেজে লিখল ডান। এদিকে হিয়া ঘরে ফিরে চিৎকার করে কান্না করছে, নিজেকে পাগল পাগল লাগছে। হিয়া বুঝতে পারছে সত্যি সে হিমুকে ভালোবাসে পাগলের মতো। ও যখন স্ত্রী যখন প্রথম দিকে পাগলাম করেছিল তখন ইলহামকে বাধা দেয়নি। তখনই ও সন্দেহ হয় ওর পেছনে কাহিনী কিছু আছে। তারপর একদিন ইলহামের ফোনে কল আসে। ফোনে ভেসে ওঠে হিয়ার এইচডি। তারপর ফোন রিসিভ করতে প্রো বলে। তখন হিয়ার কাহিনী বুঝতে সময় লাগে না, তাই তো আরও বেশি বেশি পাগলামি করে যাতে তাড়াতাড়ি ফিরে আসে। কিন্তু ওর গাধা ভাই ওগুলো হিমুর কাছে লুকিয়ে রাখে। হিয়া মনের কথা বুঝলেও তা পাত্তা দিত না। হিমুর সঙ্গে জেদ অভিযোগ অভিমান বেশি ছিল বলে, কিন্তু আজ ওর পাশে অন্য মেয়ে সে মেনে নেবে না, আর মানতেও পারছে না। রাতে খাবার টেবিলে হিয়া যায়নি। আলিয়া ইলহাম ওর আব্বু আসলেও দরজা খুলেনি, বলেছে পরে খাবে। রাত 11:30টার দিকে হিয়া দরজা খুলে ছাদে চলে যায়। মন এখনও ভীষণ খারাপ, চোখ থেকে লোনা জল বন্ধ হচ্ছে না। তবু নিজেকে স্বাভাবিক করতে ছাদে যাওয়া। ছাদে যেতেই পরিচিত সেই সুঘ্রাণ তার নাকে আসে, যা তার আকাঙ্ক্ষিত মানুষের। দূর থেকে এক নজর দেখে ফিরে যেতে চায় মন, তাই 3 কদম আগাতেই মানুষটিকে চোখে পড়ে। হিমু অন্যদিকে ফিরে কারোর সঙ্গে কথা বলছে। হিয়া কিছু সময় তাকিয়ে থেকে ফিরে আসতে নিলেই হাতের টান পড়ে। হিয়া হাতের টান পড়তে হতভম্ব হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। রাতের চোছনায় আলোতে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে একটু দূরত্ব। হিয়া হাতে টান পড়ায় আশ্চর্য হয়েছে, কারণ সে কোনো রকম শব্দ করেনি, কিন্তু হিমুকে দেখে ফেলেছে আর সঙ্গে আটকেও ফেলেছে। অন্য হাত দিয়ে চোখের জল মুছে নিয়ে ওর দিকে ফিরে বলল, আমার হাত ছেড়ে দিন, আমি নিচে যাব। হিমু গম্ভীর হয়ে ওকে ভালো করে দেখে বলল, আমাকে দেখে চলে যাবি? আমি কি এতই খারাপ? একটু কি ভালোবাসা যায় না? আর তার চেয়ে বড় কথা, কেঁদেছিস কেন? কার জন্য এত চোখের পানি বের হয় তোর? কি হয়েছে বল আমায়। হিয়া মলিন মুখে বলল, কিছু হয়নি। আপনাকে অনেক অনেক অভিনন্দন রইল নতুন জীবনের জন্য। কথাটা শুনে হিমু আকাশ থেকে পড়ল, রাগে কণ্ঠে বলল, অভিনন্দন? নতুন জীবন মানে কি? হিয়া মলিন মুখে আমতা আমতা করে বলল, মিস লিলি আর আপনার এঙ্গেজমেন্ট হবে শুক্রবার, সেজন্য। হিমু মনে হয় আকাশ থেকে পড়ল। তারপর বাঁকা হেসে বলল, এই কথা কে বলছে শুনি? এই জন্যই কি কান্না করেছিস আমাকে হারানোর ভয়ে? হিয়া মাথা নেড়ে না করে ঘুরে আবার যেতে নেয়। তখনই হিমু হাতে জোরে টান বসায়। হিয়া টাল সামলাতে না পেরে হিমুর বুকের ওপর চেয়ে পড়ে। ধাক্কার ফলে হিমুকে নিয়ে 2 কদম পিছিয়ে যায়। হিয়ার বুকের হৃদস্পন্দন বেড়ে যায়, দুচোরা চোখ এক হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য। দুজনে অনুভূতির জোয়ারে ভাসতে থাকে। হিমু ওকে বুকে চেপে ধরে গাইতে শুরু করে। হিমুর গান শুনে হিয়া চিৎকার করে কান্না শুরু করে। ওকে ছেড়ে নিচে বসে পড়ে বলতে থাকে, আমিও আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে ছাড়া বেঁচে থাকা বড়ই কষ্টকর। আপনার ভাগ আমি কাউকে দিতে চাই না। পারবেন না আমাকে আপনার বুক মাজারে আঁকড়ে রাখতে? হিমু হিয়ার পাশে বসে ওকে আগলে নিয়ে কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, আমি শুধু তোর আর কারো নই। আমার কতটা জায়গা জুড়ে তুমি আছো সেটা তোমাকে বোঝাবার সাধ্য আমার নেই। অপেক্ষা উপন্যাসে সেই কবিতাটা পড়েছিলে, কেউ একজন আছে যে কিনা তার মনের ভেতর তোমায় ঘৃণাতে নয়, তোমার মনের মৃন্ময়ী করে রেখে দিয়েছে।
কেউ একজন আছে যে কিনা তার মনের ভেতর তোমায় যত্ন করে রেখেছে নিজের থেকেও বেশি আগলে। কেউ একজন আছে যে কিনা তার সুখেও তোমায় মিস করে, আর দুঃখ পেলে বলে তুমি যদি থাকতে। কেউ একজন আছে যে কিনা তার নিঃশ্বাস নিতে ভুলে গেলেও তোমার কথা স্মরণ করতে ভোলে না। কেউ একজন আছে যে কিনা তোমার থেকে দূরে থেকেও অনেক কাছের মানুষ। সেই কেউ একজন আর কেউ না, সেটা আমি। আমি শুধুই তোমার। বোধহয় এটা আমার জন্য লেখা হয়েছে। সত্যি আমি তোমাকে এর থেকেও বেশি ভালোবাসি। হিয়ার বুকের মধ্যে ভালোবাসার এক নতুন অনুভূতি তোলা দিয়ে যাচ্ছে, যার মধ্যে শুধু শান্তি আর প্রশান্তির খেলা। সকালবেলা নাস্তার টেবিলে আজ সবাই উপস্থিত। হিয়া খাচ্ছে কম, হিমুকে দেখছে বেশি। আজ তার চোখে মুখে খুশির এক অন্যরকম অভাব ফুটে উঠেছে। নীরবতা ভেঙে হিমু শান্তভাবে বলতে শুরু করলো। আব্বু, আম্মু, ছোট বাবা, মা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। আমার উপর কি তোমাদের ভরসা আছে? কি হয়েছে তোমার? গুরুত্বপূর্ণ কিছু বলবে কি? বাকিরা ওই হিমুর দিকে তাকিয়ে আছে, কেমন কথা সে বলতে চায় এই ভেবে। হিমু শান্তভাবে বলতে শুরু করলো। আমি বড়, আমার দায়িত্ব অনেক, তাই দায়িত্ব পালন করতে চাই। আমি আলিয়ার বিয়ে ঠিক করেছি। কালকে যেহেতু বাসায় একটা অনুষ্ঠান আছে, তাই সিদ্ধান্ত নিয়েছি কালকে ওর এঙ্গেজমেন্ট করা হবে। হিমুর কথা বজ্রের মতো শোনা গেল। মনে হয় আলিয়ার চোখ ছলো ছলো হয়ে গেল, ইলহামের চোখ বড় বড় হয়ে গেল। আর হিয়া বুঝলো না কি শুনলো, কিন্তু বড়রা বেশ স্বাভাবিক রয়ে জিজ্ঞেস করলো ছেলেকে। হিমু ইলহামের দিকে তাকিয়ে তারপর চোখ সরিয়ে বলল। আমার পরিচিত আর অনেক বেশি ভালো, তোমাদের চিন্তা করতে হবে না। আমি খোঁজ খবর নিয়েছি। আরও একটা কথা, আগামী শুক্রবার আমি বিয়ে করছি, আর শনিবার 1 বছরের জন্য জাপান যাচ্ছি। অনুষ্ঠান বড় করেই হবে। তোমরা মেহমানের লিস্ট তৈরি করো, তারপর আমাকে জানাও। এটা শুনে হিয়ার মাথা ঘুরে উঠল। আলিয়ার ইলহাম কি রিয়েকশন দিবে ভুলে গেছে। হিমুর বাবা রেগে উঠে বললেন। তুমি কি মজা করা শুরু করলে? সকালে তুমি তো এমন ছিলে নয়। আর কাকে বিয়ে করতে চাইছো? তোমার বিয়ে যে ঠিক করা আছে তা তুমি কে জানো না? হিমু বাঁকা হেসে বলল। আমি মজা করছি না, আমি সিরিয়াস। বিয়ে আমি তাকেই করব যাকে দাদু ঠিক করে রেখে গেছে, আর তাকে নিয়েই জাপান যাব। এজন্যই আগামী শুক্রবার বলেছি, তা না হলে কালই চলে যেতাম। হিয়ার আম্মু আমতা আমতা করে বললাম। কিন্তু হিয়া তো রাজি না এই বিয়েতে। হিমু হিয়ার দিকে তাকিয়ে রইল কিছু সময়। সে লজ্জায় মরে যাচ্ছে, তবুও হিমু বাঁকা হেসে বলল। রাজি না থাকলে রাজি করানোর দায়িত্ব আপনাদের। আমি জাপান গেলে তাহলে আর ফিরবো না। হিয়া কথাটা শুনে আটকে উঠে বলল। আমি রাজি আছি তো। সবাই শুনে হেসে ফেলল, কিন্তু আলিয়া বলল। কিন্তু ভাইয়া, আমি রাজি নই। আমিও অপরিচিত মানুষের সঙ্গে এমনিতেও আংটি বদল করব না। হিমু হেসে বলল। আচ্ছা ঠিক আছে, তাহলে ইলহামের জন্য নতুন মেয়ে খোঁজার দায়িত্ব রইল সবার। এটা শুনে সবাই সবার দিকে তাকিয়ে রইল। ইলহাম আমতা আমতা করে বলল। কি বলেছো? সকাল থেকে আবুল তাবুল সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হিমু ইলহামের পাশে গিয়ে কান টেনে বলল। তোরা দুইটা যে সবার চোখ ফাঁকি দিয়ে কি করিস তা ভালো করে আমার জানা আছে। আমি বড়দের সবাইকে আগেই বলে রেখেছিলাম, আগে থেকে। তাই কাল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আর রইল আমার বিষয়টা, সেটা হুট করে সিদ্ধান্ত নেয়া। কারণ 1 বছরের জন্য আমার অনেক কাজ, দেশে থাকতে পারবো না। তাই বিয়ে করে সাথে নিয়ে যাব তোর বোনকে, কারণ তাকে দেশে রাখার ভরসা আমার নেই। হিয়া রাজি একটা লোক হিমুকে দিল, কিন্তু সবাই ওর কথা শুনে হেসে ফেলল। বাড়ি জুড়ে শুরু হলো বিয়ের বন্দোবস্ত। 2টা বিয়ে একসাথে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বড়রা। কেউই আর অমত করেনি। শুক্রবার ওদের আংটি বদল হয়েছে শুধু ঘরোয়াভাবে, কাউকে আর বলেনি। আগামী শুক্রবার 2টা বিয়ে যাতে আরও সুন্দরভাবে হয়, সেই জন্য কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে। ওখানে আগের দিন হলুদ হবে, আর পরের দিন বিয়ে। রিসোর্টে করার ইচ্ছে থাকলেও হিমুর সময় নেই বলে তাই এই ব্যবস্থা। কারণ হিমু মনে মনে অন্য বুদ্ধি করে রেখেছে। হিয়ার বন্ধুরা খুব টেনশনে পড়ে গেছে, কারণ হিয়া বলেছে পরিবার থেকে জোর করে তাকে খাটা ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। সে বিয়ের দিন এজরির সঙ্গে পালিয়ে যাবে। আগে পালালে অনেক ঝামেলা হবে, কারণ সেই দিন তার ভাই আর আপনির বিয়ে। তাই তাদের বিয়ে দিয়ে তারপর সে পালাবে। হিয়ার ওপর বন্ধু মহলের বিশ্বাস নেই, যে একবার বলে সেটা না করে শান্ত হয় না। কী যে হবে তা নিয়ে ভাবনায় পড়ে গেছে। কিন্তু এদিকে হিয়া বেন্দাস নতুন জীবনের জন্য স্বপ্ন সাজাচ্ছে। হিমু আর আলিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছে হিমুর ফ্ল্যাটে। বিয়ের পর একেবারেই সবাই একসাথেই বাসে থাকবে, তবে মাঝে মধ্যে হিমুর মা বাবা হিমুর ওখানে থাকবে বলেছেন, কারণ ওরা যেহেতু দেশে থাকবে না তাই।
হিমু আর হিয়া রাত জেগে কথা বলে দীর্ঘ সময় তাদের কথা কম খুনসুটি বেশি হয়। হিমুর পছন্দে হিয়ার সব কিছু কেনা হয়েছে আর আলিয়া ও ইলহাম ওরা ওদের পছন্দ মতো বিয়ের সব কিনেছে। হলো ওদের দুই জোড়া কাপল সেম পোশাক পরেছে, দেখতে মাশাআল্লাহ লাগছে। হিমু হিয়ার দিক থেকে চোখ সরাতে পারছে না। হিয়া আজ বেশি তাকাচ্ছে না, কারণ বন্ধু মহল তাহলে বুঝে যাবে। ওরা হিয়াকে অনেক বুঝিয়েছে কিন্তু কাজ হয়নি। ইলহাম চুপি চুপি আলিয়াকে আগেই হলুদ ছুঁয়ে দিয়েছে। হিমু নিজের ভালোবাসা কারোর সামনে দেখাতে চায় না, তাই ভদ্রলোক হয়ে আছে, তবে মিটিমিটি হাসছে। হিয়ার সন্দেহ হচ্ছে হিমুকে নিয়ে। হলুদের অনুষ্ঠানও সুন্দরভাবে শেষ হয়েছে। বাসায় পৌঁছে দেওয়ার নাম করে হিয়াকে নিয়ে হিমু আগেই বের হয়েছে। হিমু হিয়াকে গাড়িতে নিয়ে কিছু দূর যেতেই গাড়ি থামিয়ে হিয়াকে কাছে টেনে সারা মুখে অসংখ্য কিস করে। হিয়া হিমুর অমন ব্যবহারে বা ক্রোধ হয়ে যায়। ভালো লাগার এক অন্যরকম অনুভূতি কাজ করে। 5 মিনিট পাগলামি করে হিমু বলে, ভালোবাসা প্রকাশ করার ভঙ্গি আমার নেই। আজ তোকে এতটুকু স্পর্শ না করে থাকতে পারলাম না। কাল আমাদের বিয়ে। আমার জীবনের সঙ্গে তোকে আমি সারা জীবন চাই। তোর ভালোবাসাতে ভাসতে চাই। অনুমতি আগে নেওয়ার দরকার ছিল, কিন্তু সুযোগ পাইনি। মন থেকে বিয়ে করতে রাজি আছিস নাকি? উইল ইউ ম্যারি মি? হিয়া ভালোবাসার অনুভূতিতে ভাসতে লাগলো, তবুও মুখে হাসি টেনে বলল। আগামী 7 জন্মে সঙ্গী হতে চাই। তারপর হিমুকে জড়িয়ে ধরল। বিয়ের দিন হিমুর কথা মতো এক মেয়ে আলিয়া আর ইরহামের বিয়ে পড়ানো হলো। আলিয়াকে আজ অনেক সুন্দর লাগছে পার্পেল রঙের বেনারসি শাড়িতে। বিদেশে অনেক বছর থাকার কারণে শাড়ি তেমন পরা হয়নি। তাছাড়া ইলহামকে শাড়িতে দেখতে চেয়েছে, তাই নিজেকে শাড়িতে আবৃত করেছে। আর এদিকে হিয়া আজ কালো রঙের লেহেঙ্গা পরেছে। পুরো লেহেঙ্গায় গোল্ডেন পাথরের কাজ করা, মুখে হালকা মেকআপ আর ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক। হিমুরাজ চোখ ফেরানো, তাই হিয়া এক নজর দেখে নিয়ে চোখ বন্ধ করে রেখেছে, অন্য কাউকে দেখার ইচ্ছে নেই বলে। হিমু আর হিয়ার বিয়ে অনেক চমৎকারভাবে শেষ হয়। বন্ধু মহলে এখন অবাক হয়ে বসে আছে। হিয়া আসলে কী চায় তা বুঝতে। বিয়ে তো করে ফেললো, তাহলে পালিয়ে লাভ কি? ওদের ভাবনার মাঝেই চারপাশ থেকে অনেক উচ্চ শব্দ ভেসে আসলো। সবাই বাইরে গিয়ে দেখলো ফর্মাল পোশাক পরা এইচডি হেলিকপ্টার নিয়ে দাঁড়িয়ে আছে। হিয়া সবার থেকে বিদায় নিতে গিয়ে চোখে পানি এসে গেছে, তবু নিজেকে স্বাভাবিক রেখেছে, কারণ হিমু কান্না করতে নিষেধ করেছে। কোলে রেখে চলে যাবে। হিয়া বিদায় নিয়ে হেলিকপ্টারের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হিমু বিদায় নিয়ে হেলিকপ্টারে উঠে বসে হিয়াকেও তুলে নিল। বন্ধু মহল এখনও হাঁ করে সব দেখল। শনিবার যাওয়ার কথা থাকলেও হিমু একদিন আগেই চলে গেছে, কারণ ওই দেশে সে নতুন জীবন শুরু করতে চায়। 3 বছর পর হিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, আকাশের চাঁদ দেখছে। হিমু পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, তুমি কখনো আমাকে এইচডি পুরো নাম জিজ্ঞেস করোনি কেন? হিয়া হেসে বলল, কারণ আমি আপনার মুখ থেকে শোনার অপেক্ষায় আছি। হিমু হিয়ার গলায় ভালোবাসার পরশ দিয়ে বলল, এইচতে হিয়া আর ডিতে দিয়া। দিয়া হলো আমার মেয়ের নাম। এখন তাকে আনার অনুমতি আছে কি আপনার? হিয়া হিমুর দিকে ঘুরে ওর বুকে মুখ লুকিয়ে বলল, আপনি অনুমতি দিতে জানেন? জানতাম না তো। হিমু অট্ট হাসি দিয়ে বলল, ভালোবাসাতে গেলে মাঝে মধ্যে সব কিছুর দরকার হয়। বিয়ে শুধু শারীরিক চাহিদা নয়, একটা মানসিক শান্তির জায়গা। যে যেমন করে সাজিয়ে নেবে তেমনভাবেই গড়ে উঠবে। এভাবে ওদের ভালোবাসা পূর্ণতা পেল।